কর্পোরেট এখন নতুন একটা ওয়ার্ড চলে এসেছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে ওনারশিপ নাও। ওনারশিপ কিন্তু বাংলাদেশে খুব মিসআন্ডারস্টুড একটা জিনিস। মাশরাফিন মর্তুজার মধ্যে এটা আমি দেখেছিলাম যে বাংলাদেশের ক্রিকেট টিম যখন জিততো উনি তখন ম্যান অফ দ্য ম্যাচকে পাঠাতেন, আর যখন হারতো ও নিজে যেত। সাকিব আল হাসান জাস্ট অপোজিট করতেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হচ্ছে আমাকে অ্যান্সার মুখস্থ করে লেখা শেখায়, কিন্তু প্রশ্ন করতে শেখায় না। কোশ্চেন জিজ্ঞেস করতে পারছি না বলে আমাদের ক্রিটিক্যাল স্কিল ডেভেলপ হচ্ছে না, এই জন্য আমরা কোনো ইনোভেশন করতে পারছি না। বিজনেস ৯টা ৫টার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ২৪ ঘন্টার সাধনা। এই দর্শনে বিশ্বাসী প্রফেসর এস.এম. আরিফুজ্জামান, একজন ইমোশনাল ইন্টেলিজেন্স এক্সপার্ট ও কাজী কনসালটেন্সির পার্টনার, যিনি কর্পোরেট লিডারদের শেখাচ্ছেন কিভাবে আবেগের সঠিক ব্যবহারে নিজেকে নিয়ে যাওয়া যায় এক অনন্য উচ্চতায়। যখন আমি ইন্টারভিউ নিতাম ইভেন ম্যানেজার পোস্টে, অনেকে এসে ইন্টারভিউ শেষে আমাকে বলতো স্যালারি যে অফার পেয়েছি তার চেয়ে ৫,০০০ টাকা কম হলেও স্যালারি জয়েন করছে, এটা এই সকল বিষয়কে আদৌ একজন ক্যান্ডিডেটের তুলে ধরা উচিত। কোম্পানি ইজ নট এ বেসিক্যালি চ্যারিটি হাউস, এবং তাকে প্রথম ক্ষেত্রে বাদ, কারণ তার অ্যাটিটিউড টু দ্য নেগেটিভ। প্লিজ, মানুষের কথা দ্বারা কখনোই আপনি ডিসিশন নেবেন ট্রাস্ট করা যাবে। উইনস্টন চার্চিল একটা কথা বলেছেন যে আই নো লঙ্গার বিলিভ হোয়াট পিপল সে, আই ওয়াচ দেয়ার বিহেভিয়ার, বিকজ বিহেভিয়ার নেভার লাইস। ট্রাফিক জ্যাম, ট্রাফিকের কথা কেউ শুনছে না, সিগন্যাল মানছে না, তা আপনি এর জন্য টিচারদের দোষ দিচ্ছিলেন কেন? আমরা প্রতি মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার রাত ৮টায় 100x গ্রোথ পডকাস্টের নতুন এপিসোড প্রিমিয়ার করব। আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, তাহলে যখনই আমরা নতুন এপিসোড প্রিমিয়ার করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। জ্বর, কাশি বা হঠাৎ অসুস্থতায় আর হাসপাতালে ছুটতে হবে না। আপনার মোবাইলই বা কম্পিউটার হোক আপনার হাসপাতাল। বাংলাদেশে প্রথমবারের মতো পালস নিয়ে এসেছে একটি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম, যেখানে ভিডিও কলে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ডাক্তারের পরামর্শ। ইতিমধ্যেই 10 লাখেরও বেশি মানুষ নিজের ও পরিবারের সুস্থতার জন্য নিয়েছে এই সেবা। প্রোমোকোড X50 ব্যবহার করলে পাচ্ছেন পালসের যে কোনো প্যাকেজে 50% ডিসকাউন্ট। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন পালসের ওয়েবসাইট অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফ ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, একজন মানুষ প্রকৃত অর্থে কিভাবে তার জীবনে কঠোর পরিশ্রমী বা হার্ডওয়ার্কিং হতে পারে? জি, চমৎকার প্রশ্ন। এবং বিভিন্ন রিসার্চ গবেষণা সবাই কিন্তু একটা কথাই বলছে যে লাইফে ট্যালেন্ট বা এগুলোর কোনোই ভ্যালু নাই যদি আমি হার্ডওয়ার্কিং না হই। আর সবচেয়ে গ্রেটেস্ট এক্সাম্পল হচ্ছে CR7, যিনি সবসময় বলছেন যে হার্ডওয়ার্ক। মাইকেল জর্ডান, এরকম অনেক এক্সাম্পল আছে। এবং কর্পোরেট লাইফেও যদি আমরা কানেক্ট করি, বিজনেস ওয়ার্ল্ডে কানেক্ট করি, তারাই সফল হচ্ছে যারা কিন্তু হার্ডওয়ার্ক করে। এবং এই হার্ডওয়ার্কটাই সবচাইতে বেশি টাফ টু ডু। এবং এই হার্ডওয়ার্কটা করার ১ নম্বর কাজটা আমরা করি না, সেটা হচ্ছে সাইমন সিনেক বলেছেন যে আমার হোয়াট আই এম ডুইং তার থেকে বেশি ইম্পর্টেন্ট হোয়াই আই এম ডুইং। সো হার্ডওয়ার্কের ফার্স্ট থিং হচ্ছে আমাকে খুব কানেক্টেড হতে হবে, মোটিভেটেড হতে হবে যে আমি কাজটা কেন করছি, অন্তর থেকে কলিং আসতে হবে। দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান। আর সেকেন্ড ওয়ান সেটা হচ্ছে আমার ফিটনেসটা থাকতে হবে। সমস্যাটা হয়ে যায় কি, আমরা অনেক সময় হার্ডওয়ার্ক করতে পারি না, দেখা যায় অনেক সময় মন ভালো থাকছে না, অনেক সময় শরীর ভালো থাকছে না। সো এই মন এবং শরীর এই দুইটাকে আসলে অ্যালাইন করতে হবে। সো আমাদের দুইটা জিনিসের যত্ন নিতে হবে। আর একটা জিনিস আমরা বলি, এটা হয়তো বা একটু ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, সেটা হচ্ছে আমার সোলেরও যত্ন নেওয়া দরকার। যে অ্যাজ এ হিউম্যান বিং আমি কি আসলে আমি কন্ট্রিবিউট করছি কি অন্যের জন্য কিনা। অনেক সময় আমরা চিন্তা করছি আমার শরীর মন সবই ভালো আছে, টাকা পয়সা আসছে, কাজ করছি, কিন্তু দেখবেন যে একটা পর্যায়ে পরে যে আর ভালো লাগা থাকে না। কেন? কারণ আমি কিন্তু অন্যের জন্য কিছু করছি না। সো এই 3টা জায়গাতে যদি কানেক্ট করে আমরা আগাতে পারি তাহলে আসলে হার্ডওয়ার্ক করাটা সম্ভব। ভাইয়া, আপনি এখানে 3টা বিষয় বলেছেন, মাইন্ড হেলথ এবং সোল, জি, ফিটনেসের ক্ষেত্রে। ভাইয়া, আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের জেনজিদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে, আলফাদের মধ্যে, ইভেন আমরা আমাদের এই যে সবাইকেও দেখছি যে তারা খুব হতাশ হয়ে পড়ছেন। এই হতাশা কেন আমাদের মাঝে এত? এই হতাশাটা হওয়ার কারণ একটা বড় ব্যাপার হয়েছে যে আমরা প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারি না। আমরা হতাশ কেন? তার মানে হতাশ কেন? আমি রাইট নাও তো ভালো আছি, কিন্তু আমি হতাশ কেন? কারণ হচ্ছে আমার পাস্ট নিয়ে আমি ভাবছি আমি কি করতে পারি নাই। আর এটার কারণে আমি আরেকটা সমস্যা হচ্ছে আমি ফিউচার নিয়ে অরিড হয়ে পড়ছি। বাট আমি যদি আজকে আমার ব্লেসিংসগুলো কাউন্ট করতাম, আমি যদি চিন্তা করতাম যে ওকে আই হ্যাভ ডান ফ্যান্টাস্টিক ইন মাই লাইফ, তাহলে কিন্তু আমার এই হতাশটা চলে যেত। আরেকটা হচ্ছে যে আমরা সব সময় অনেক বড় কিছু পাবো বলে ছোট ছোট করে শুরু করতে পারি না। আমি 1 কোটি টাকা ইনকাম করবো এই আশায় বসে থেকে কাজই শুরু করছি না, বাট আমরা বলছি যে ইউ স্টার্ট স্মল। আর জেফ বেজো একটা কথা বলে আমার খুব পছন্দ লাগে, সেটা হচ্ছে যে স্ট্রেসফুল আমি কেন থাকি? কারণ আমি কাজ করছি না, বসে থাকতেছি বলে আমি স্ট্রেস। কারণ কি, আমি যখনই বসে থাকতেছি আমার কিন্তু কি হচ্ছে, টাইমটা কমে যাচ্ছে। এই জন্য আমি যখনই আই উইল বি কন্টিনিউ ডুইং সামথিং,
তাহলে কিন্তু এই হতাশটা আসলে চলে যাবে। সো আমি বলবো যে হতাশ জিনিসটা থেকে বেরোনোর জন্য ফার্স্ট ফোকাস করতে হবে কাউন্ট ইউর ব্লেসিংস, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে হোয়াট ইউ ক্যান ডু নাও, স্টার্ট স্মল। তাহলে এই হতাশ জিনিসটা কেটে যাবে। আর প্রতিটা দিন শেষে একটু লুক ব্যাক করি, রিফ্লেকশন করি যে হোয়াট আই হ্যাভ অ্যাচিভ টুডে। যেমন খুব সম্ভবত একজন নেভির রিয়াল অ্যাডমিরালটা খুব দারুণ স্পিচ দিয়েছিলেন আচ্ছা, যে ইউ স্টার্ট ইউর ডে উইথ মেকিং ইউর বেড। তুমি যদি সারাদিনে কোনো কাজও না করো তাহলে তো অ্যাটলিস্ট একটা কাজ তুমি অ্যাচিভ করেছো। এটাকে আমরা বলছি সেলফ এস্টিমের সাথে কানেক্টেড। যখন দিন শেষে আমি চিন্তা করবো আচ্ছা আমি এইটুক করেছি, ফিলিং গুড, গ্র্যাটিটিউড শো করি, তখন কিন্তু আমার মধ্যে একটা ভালো লাগবে যে ওকে আই উইল গেট দ্য সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট। বিকজ ইন টুডেজ ওয়ার্ল্ড প্রত্যেকটা হিউম্যান বিং তাদের কিন্তু সেলফ এস্টিমটা প্রকটভাবে চলে এসেছে, যেটা ইভেন 100 বছর আগেও ছিল না। সো প্রত্যেকটা মানুষ চায় যে আমি একটু মানে অ্যাপ্রেজাল পাবো, একটু কেউ আমার প্রশংসা করবে, কিন্তু আমাদের সোসাইটি থেকে এটা কিন্তু উঠে যাচ্ছে। আপনি দেখবেন যে কেউ কারো প্রশংসা করে না, আমরা একদমই করতে চাই না। ছোটোখাটো জিনিসও প্রশংসা করছে না। যেমন আমি রিসেন্টলি একটা নতুন থিওরি বলছি যে আমার বাচ্চা যে আজকে ডেলি স্কুলে যাচ্ছে, স্কুলে আসতেছে, এই জন্য তাকে একটা থ্যাঙ্ক দেওয়া উচিত, কিন্তু আমরা দিই না তো। তাই না, বসে থেকে কখন যে ফার্স্ট হবে তখন থ্যাঙ্ক দিব। থ্যাঙ্কস দিব, তো আমরা দেখেন এই যে পয়েন্ট গোলের দিকে আমরা তাও দৌড়াচ্ছি। ভাইয়া দেই কিনা সন্দেহ। হ্যাঁ, তো আমরা পয়েন্ট গোলের দিকে দৌড়াচ্ছি। সো এই জন্যই কিন্তু আমরা হতাশ থাকি। প্রতিটা মুহূর্ত আমাকে এনজয় করতে হবে, প্রতিটা মুহূর্ত কাজ করতে হবে, এবং দিন শেষে একটু রিফ্লেকশন করতে হবে যে হোয়াট আই হ্যাভ অ্যাচিভড, আলহামদুলিল্লাহ, ফাইন, আগামী দিন আরেকটু ভালো করবো। এই তো এভাবে কিন্তু হতাশ জিনিসটাকে আমরা ফেলে আসতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের মানুষদের যদি আপনি কনসিডার করেন এবং তাদের অবস্থান দেখেন, তাদের সবচাইতে বড় সমস্যা যেটা আমার মনে হচ্ছে ফাইন্যান্সিয়াল আনস্টেবিলিটি। জি, আমাদের মধ্যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিভাবে আসতে পারে? আচ্ছা, এইটা আমি অনেক বুড়ো বয়সে শিখেছি, অ্যান্ড থ্যাঙ্কস এ লট ফর আস্কিং দ্য কোয়েশ্চেন, বিকজ You are welcome. এটা আমি মনে করি বাংলাদেশের একটা বড় সমস্যার জায়গায় দাঁড়িয়ে গেছে আজকে, যে আমরা আগাতে পারছি না। জি ভাই, এটা বড় একটা কারণ ফাইন্যান্স। কারণ প্রত্যেকটা মানুষ আজকে তার যে আর্নিং তার থেকে বেশি খরচ করছে, বা তার সমান খরচ করছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং ফিলোসফি। ওয়ারেন বাফেটের কাছ থেকে আমি শিখছি অনেক বুড়া বয়সে যায় যে ইউ স্পেন্ড আফটার সেভিং। সো আমি একটাকে ইনকাম করলেও আমাকে একটা প্ল্যান করতে হবে, এটার কত পার্সেন্ট আমি লং টার্মে দিব, কত পার্সেন্ট আমি মানে খরচ না করলেই নয়, এটাকে ওনার বলছি ডিসক্রিশনারি, আর একটা হচ্ছে আমার এক্সপেন্ডিচার বা এসেনশিয়াল। সো একটা রুল আমি ফলো করতে বলবো সবাইকে আপনার এই অনুষ্ঠানে, পডকাস্টে, সেটা হচ্ছে 50-30-20 রুল। আমার যে টাকাটা ইনকাম হচ্ছে মান্থলি, তার 50%-এর মধ্যে আমার নেসেসিটিটা পূরণ করতে হবে, 30% হচ্ছে আমার ডিসক্রিশনারি, মানে এই টাকাটা আমি চাইলে খরচ করতে পারি অথবা খরচ নাও করতে পারি। যেমন আমি ধরেন কক্সবাজার ট্যুর দিব কিনা, একটু ভালো খাবো কিনা, এটা কিন্তু আমার এসেনশিয়ালসের বাইরে। আর 20% এই জায়গাটা আমি 20 বছর আগে হাতই দেবো না, লং টার্ম। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে আজকে যে আমরা মিডল ইনকাম দেশে পরিণত হতে পারছি না, তার বড় একটা অন্তরায় কিন্তু এই প্রাইভেট সেভিংসটা নাই। এবং এটার সাথে অবশ্য আমাদের ফাইন্যান্সও কানেক্ট। বাংলাদেশে আসলে ওই রকম ভালো সেভিংস বা ইনভেস্টমেন্ট অপরচুনিটিটাও নাই, এটাও মানতে হবে। তবে আমি বলবো যে অ্যাটলিস্ট ভালো ব্যাঙ্কগুলো আছে, আপনার ডিপিএস করেন, ভালো ব্যাঙ্কগুলোতে আপনার ডিপিএস করেন, শিওর, ওই যেখানে আপনি হাতি দিবেন না, ওই 20%। সো মনে করেন যার ইনকাম আজকে 10,000, তার খরচটা 5,000-এর মধ্যে আনতে হবে। যার 1 লাখ, তার সব কিছু 50-র মধ্যে আনতে হবে। প্রবলেমটা হয়ে গেছে কি, আমরা না ওই আমার ইনকামটা পরে দেখি, আগে এক্সপেন্ডিচার হিসাব করি। ইন মাই বাজেটিং আই স্টার্ট উইথ মাই এক্সপেন্ডিচার, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং ফিলোসফি। তাহলে কি ভাইয়া সবার আগে কি ইনকাম থেকে আমি যেটা সেভ করবো সেটাকে বাদ সেটা বাদ দিতে হবে, তারপর আমি এক্সপেন্ডিচার হিসাব করবো করতে হবে। আমি যদি মনে করি যে আমার ইনকামটা হচ্ছে ধরেন আজকে যে 2 লাখ টাকা ইনকাম করছে, তার মেক শিওর 1 লাখের মধ্যে সব খরচ, তাহলে 1 লাখের মধ্যে বাড়ি ভাড়া কত, হয়তো বা ওইটা একটা 20% হতে পারে। কিন্তু আমরা উল্টা করি, আমরা অনেক সময় করি কি, আর ক্রেডিট কার্ড আমাদের লাইফটাকে শেষ করে দিচ্ছে। আমরা ওই ক্রেডিট কার্ড দিয়ে আমাদের পারচেজিং পাওয়ারটা বাড়ায় ফেলছি। তার মানে বাংলাদেশে অনেক মধ্যবিত্ত আছে আমি দেখেছি, তারা গরিব হচ্ছে এই ক্রেডিট কার্ডের জন্য। কারণ ওর 100 টাকা ইনকাম হচ্ছে, ও খরচ করতেছে আসলে 120 টাকা, 20 টাকা বেশি, আবার সেটার উপর 30% ইন্টারেস্ট এবং দিচ্ছে। এটা না সোসাইটি আপনাকে কি করছে না, পারসুয়েট করছে। কেন? কারণ যাতে ওই কোম্পানির ইনকামগুলো হয়। জি কিন্তু ভাই। কোম্পানিগুলো ভালো ইনকাম করছে, কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ কিন্তু গরিব হয়ে যাচ্ছে। Absolutely. বা তাহলে আমরা এখানে কি করতে পারি? ফার্স্টেই আপনি যেটা বললেন, যে আমার প্রথমে যে যার ইনকাম শুরু করবে প্রথম দিন থেকে 20% সে হাতি দিবে না, ডিপিএস বা মানে ভাই আপনি যেটা বলতে চাচ্ছেন, আমরা যদি 10,000 টাকা আয় করি, প্রথম দিন থেকে আমি কি করবো, 20,000 টাকা বাদ। 10,000 টাকা ইনকাম হলে 5,000 টাকা আলাদা করতে হবে। আচ্ছা, 5,000 টাকা আলাদা করতে আর হবে। 5,000-এর মধ্যে আমার পুরো এসেনশিয়ালস বলতে কি বোঝাচ্ছে, আমার বাড়ি ভাড়া, খাওয়া, বাচ্চার টিউশন ফি, স্কুল খরচ, এগুলো। মানে ভাই এটা আমার যত টাকা ইনকাম হচ্ছে তার 50% আমি আমার লাইফের যা যা নেসেসিটি আছে পূরণ করবো, আর 50% আমি আলাদা করবো, যেখান থেকে 30% আমি চাইলে খরচ করতে পারি, নাও পারি, কিন্তু 20% আমি সেভ করবো। মানে ধরেন আমরা বড় সমস্যাটা দেখেছি কি, আমরা কনভেনিয়েন্সটাকে আগে নিয়ে আসি। মনে করেন ধরেন আজকে আমি বুঝতেছি যে আমার এই 50% চলতে গেলে আমার বাড়ি ভাড়া করতে হবে হয়তো বা এমন জায়গায় যেখানে ভাড়া আমি 10,000 টাকা দিতে পারবো, কিন্তু আমি চিন্তা করছি না, আমার অফিসের কাছে নিতে হবে, আমি তখন 20,000 টাকা খরচ করতেছি।
এইগুলোকে আমরা বলছি যে রং অ্যাকচুয়ালি, মানে ওকে আমরা এক্সপেন্ডিচারটায় ফোকাস করি, আমরা অ্যাসেটের দিকে ফোকাস করি। ভাই, অনেকে যেরকম হয় যে আপনার লোন নিয়ে জমিতে বাড়ি করেন, ওই ব্যাপারে আপনার মত কি? লোন নিয়ে করলে করা যাবে যদি আমার রিটার্নটা লোনের ইন্টারেস্টের থেকে বেশি হয়, তাহলে তো সমস্যা নেই। মানে কিন্তু ভাই এরকম হলো যে আমি এখন স্যালারি পাচ্ছি মাসে 2 লাখ টাকা, আমি চিন্তা করলাম যে আমার লাইফ এক্সপেন্ডিচার আছে 1 লাখ টাকা, তো আমি যদি লোন নিয়ে বাড়ি করি আমার হয়তো সব মিলে আসবে 50-60 হাজার টাকা মাসে ইন্টারেস্ট, আর আমি হয়তো কিছু বাড়ি ভাড়াও পাবো, চ্যালেঞ্জ না। কিন্তু অল ইন এ সার্টেন ভাই দেখা গেলো আমি লোনটা নিয়েছি 15 বছরের জন্য, হোম লোনগুলো 10-15 বছর নিচে কেউ নেয় না, তো দেখা গেলো ভাই 5 বছর খুব ভালো গেল, অল ইন এ সার্টেন আমার জব চলে গেল। আর যখন আমি একটা টপ পজিশনে চাকরি করবো, যদি অল ইন এ সার্টেন চাকরি যখন চলে যায়, পাওয়াটা কিন্তু চ্যালেঞ্জিং ওই মুহূর্তে, তাহলে ভাই আমি কী করবো? এগুলো রং কনসেপ্ট, এগুলো আমেরিকানরা এই কাজগুলো করে না আসলে। আমেরিকানরা যারা ভালো, মানে যারা ভালো একটা ফিউচারটাকে নিয়ে চিন্তা করে, তারা করে না, বাট কিছু পার্সেন্ট মানুষ কিন্তু করবে, এবং তাদেরকেই কিন্তু সমাজ উৎসাহিত করে, কারণ ওরা চায় যে যত বেশি টাকা খরচ করে। বাট আমি আমার ব্যক্তিগত জায়গায় যে চিন্তা করি, আমাকে কিন্তু বুঝে শুনে আগাতে হবে। এবং আমেরিকানদের মডেল ফলো করলে, যারা খুব ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সে ওয়ার্ল্ড বেস্ট, তাদের মতে কিন্তু আপনার বাড়ি টাড়ি এগুলোর পিছনে বেশি টাকা ইনভেস্ট করাটা রং। মানে আমার এমন কোনো অ্যাসেটে ইনভেস্ট করা উচিত না যেটা আমার ইনকাম আনতে পারবে না। উই শুড ফোকাস মোর অন হোয়াট টাইপ অফ অ্যাসেটস আই শুড বি ইনভেস্টিং ইন, যেগুলো আমার জন্য রিটার্ন দিবে। ভাইয়া, আমি সেদিন আমাদের আরেকজন ভাই আসছিলেন, ওনার সাথে আমি কথা বলেছি, আমাদের একজন গেস্ট, উনি আমাকে কিছু রেফার করেছিলেন ইনভেস্টমেন্টে। আপনি আমাকে কি রেফার করবেন? আমি কোথায় ইনভেস্ট করব? বাংলাদেশের ক্ষেত্রে ইনভেস্ট করতে গেলে আমি বলবো যে এটা খুবই রিস্কি হয়ে যায়। এক নাম্বার যেটা করা উচিত সেটা হচ্ছে ল্যান্ডে, এবং এই ল্যান্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় চেষ্টা করি যে বাংলাদেশে কিছু নাম করা কোম্পানি দেখে ইনভেস্ট করতে যাই, বাট এটা কিন্তু অনেক সময় রিস্কি হয়। কারণ কি, ওরা যে ঠিকমতো, আমরা কিন্তু অভিযোগ আছে বুঝছো, ট্রাস্টেড হলে এই জমিতে ইনভেস্ট করা যায়, আর একটা হচ্ছে দূর দূরান্ত আমি জমিতে ইনভেস্ট করতে পারি যেখানে আমার সিকিউর থাকবে। কারণ যেটা হয় যে ওই সব জায়গায় ডিম্যান্ড সাপ্লাইয়ের কারণে জমির দাম অনেক কম থাকে, তো আমি ইনভেস্ট করলে আসলে ওইখানে করা উচিত। আপনি দেখবেন যে তারাই ভালো আছে যারা 20 বছর আগে ইভেন 100 কিলোমিটার দূরে জমি কিনে রেখেছিল। দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান থিং, যদি পসিবল হয়। আমার যদি লোকজন থাকে, আমি ম্যানেজ করতে পারবো। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে সেফেস্ট ইনভেস্টমেন্ট আমি ধরবো বাংলাদেশের টপ ব্যাঙ্কগুলোতে অ্যাটলিস্ট আমরা ডিপিএস করতে পারি, কথার কথা। এছাড়া বাংলাদেশে আনফর্চুনেটলি এখন আপনার ইয়েটা নাই আসলে, আপনার যেটা হয়েছে যে আপনার স্টক মার্কেট বলতে কিছু নাই, এটা একটা নেগেটিভ জায়গা হয়েছে আসলে। তাহলে কি ভাই আমরা এই দুটো নিয়ে আগাতে পারি, ল্যান্ড এবং ডিপিএস? ডিপিএস একটা আমরা করতে পারি, কারণ সিকিউর। মানে আমার না, আপনি দেখবেন যে বাংলাদেশের কনটেক্সটে আমরা আমাদের প্রিন্সিপালটাকে দাম দিই না, কত টাকা রিটার্ন পাচ্ছি ওইটাকে ফোকাস করি, কিন্তু আমার যে প্রিন্সিপালই পাবো না সেটা নিয়ে চিন্তা করছি না। প্রিন্সিপাল সুরক্ষিত থাকবে কতটা, ওইটাকে আমি চিন্তা করছি 100 টাকা ইনভেস্ট করবো, এখান থেকে তো 50 টাকা রিটার্ন দিবে, আমি 100 টাকার প্রতি মাসে 50 টাকা, তার মানে হচ্ছে আগামী 1 বছরে আমি হচ্ছে 600 টাকা পাচ্ছি, পরে দেখা গেল 100 টাকাই নেই। আমি আমার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কোর্স পড়াতাম, আমি ফাইন্যান্সের প্রফেসর, তো আমি এই জায়গাগুলো আলোকপাত করতাম যে আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমরা হচ্ছে রিস্ক লাভার, উই ফোকাস মোর অন দ্য রিটার্ন, নট অন দ্য প্রিন্সিপাল। এবং আমি মজা করে বলি যে বাংলাদেশে একটা খুব কথা প্রচলিত আছে যেটা হয়তো আমাদের এই মানুষের মাথায় হিট করে, সেটা হচ্ছে যে ওই দাদারা বলে যে সন্তানের থেকে নাতি মজার, মানে হচ্ছে যে আসলের থেকে সুদ মিষ্টি। এটা একটু নেগেটিভ কথাবার্তা, আমি মনে করি এই মাথা থেকে সরানো দরকার। আসলটা তো আমার সুরক্ষিত রাখতে হবে, সুদ আমি পাচ্ছি, এবং এটাকে কিন্তু অনেকে আমাদেরকে দেশে ট্র্যাপে ফেলে। ভাইয়া, ইসলামে কিন্তু সুদকে এই জন্য হারাম করা হয়েছে। জি জি, ডেফিনেটলি। ভাইয়া, আমরা জানি আপনি একজন হচ্ছেন ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর এক্সপার্ট। আসলে আমি নিজেও শুনছি, আমিও জানতে চাই আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স কি? ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমরা মানুষ হিসেবে আমরা আবেগকে কখনো বাদ দিতে পারবো না। ডেল কার্নেগি বহু বছর আগে বলে গেছে যে ওয়েন ইউ আর ডিলিং উইথ হিউম্যান বিং, রিমেম্বার দ্যাট হিউম্যান বিং আর ক্রিয়েচার অফ ইমোশন, নট ক্রিয়েচার অফ লজিক। ভাই, আমি আপনাকে এখানে থামাবো। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক গ্রাম থেকে আমাদের পডকাস্টে, ওনারা আসলে ডেল কার্নেগি সম্পর্কে কিছু জানে, ওনার সম্পর্কে যদি কিছু বলেন। মানে ডেল কার্নেগি খুবই বিখ্যাত একজন মানুষ, এবং উনি হিউম্যান মানুষের কিভাবে নিজেকে উন্নত করা যায় এটা নিয়ে উনি একজন মহাপুরুষ বলা হয়। জি জি, উনি চমৎকার। এবং আমাদের আগের জেনারেশন, আমি সেদিনও একটা ট্রেনিংয়ে বললাম, আমাদের আগের জেনারেশন কিন্তু ডেল কার্নেগির বই পড়ে বড় হয়েছে, এবং ডেল কার্নেগি ফলো করে লুৎফর রহমান সাহেবের বাংলাদেশে অনেকগুলো বই ছিল, উন্নত জীবন, উন্নত কথা বলো, এই বইগুলো কিন্তু আমার জেনারেশনও পাইনি, আমার আগের জেনারেশন কিন্তু এই বইগুলো পড়ে বড় হয়েছে, জি, এবং তাদের মেন্টাল মেকআপটা তৈরি করেছেন এরা। সো ডেল কার্নেগি ওরকম একজন মহাপুরুষ। সো ডেল কার্নেগি বলেছেন যে মানুষ কখনো ইমোশনকে বাদ দিতে পারবে না। এই জন্য আপনি দেখবেন যে যত বড় মানুষই হোক, যত বেশি আপনি চিন্তা করছেন যে আবেগ শো করে না, সে দেখবেন যে কোনো একটা মুহূর্তে ভালনারেবল হয়ে যায়। তো এই ইমোশনটা মানুষের মধ্যে থাকে, এবং আমরা বলছি যে ইমোশন ড্রাইভ ইউর ডিসিশন। সো আজকে যদি আমি ইমোশনালি যদি আমি ডিসিশন নিই, মোস্টলি এই ডিসিশনটা আবার কী হবে, রং হবে। সো এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সের কাজটা হচ্ছে যে আমি আমার ইমোশনের প্রতিক্রিয়াটা ইন্টেলিজেন্টলি দিব, অন্যের ইমোশনের প্রতিক্রিয়াটা ইন্টেলিজেন্টলি দেবো। ধরেন আপনি আমার একজন কাস্টমার, আপনাকে আমি একটা প্রোডাক্ট বেচতে গিয়েছি, আপনি রেগে গেছেন কোনো একটা কথায়, এখন আমি কি রাগ শো করবো?
না, আমি দেখবো যে এ তো আমার ভ্যালুয়েবল কাস্টমার, একে তো আমার বেচতে হবে। তখন আমি কী করবো, আমি এমপ্যাথি শো করবো যে আচ্ছা ওকে সাদি ভাই রেগে গেছে, তাহলে আমি আমার নিজেকে কন্ট্রোল করবো। তো এই যে আমি কন্ট্রোল করছি, কন্ট্রোলটা করছি কিসের দ্বারা, এই ইমোশনাল ইন্টেলিজেন্সের দ্বারা। সো ইমোশনাল ইন্টেলিজেন্স মোটা দাগে দুইটা কাজ করে। একটা হচ্ছে যে ইট ইজ বেসিক্যালি আমার নিজের কোন ইমোশনটা আসতেছে ওইটা রেকগনাইজ করা, এবং এই ইমোশনটা কেন আসতেছে বোঝা, এবং এই ইমোশনটাকে ইন্টেলিজেন্টলি ম্যানেজ করা। আর আপনার ইমোশন, আপনার কি ইমোশন আসতেছে ওইটা বোঝা, এবং ওই ইমোশনটাকে রাইট ওয়েতে ইনফ্লুয়েন্স করা, অ্যাবসলিউটলি। এটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। হ্যাঁ, আমি এখানে আপনার প্রশ্ন করতে চাই, যেটা হয় আমরা প্রায়ই, আমার মনে হয় বাংলাদেশের মানুষ এরকম পাওয়া যাবে না হয়তো, বা যারা এই সমস্যা ফেস করেনি, যে রাস্তায় বের হয়েছি, রাস্তায় কিছু একটা হলো, হয়তো কোনো রিক্সাওয়ালার সাথে, পাশের গাড়িওয়ালার সাথে, বা ড্রাইভারের সাথে, বা কোনো মোটর সাইকেল চালকের সাথে। তো তখন অনেক সময় দেখা যায় যে আমি প্রায়ই দেখি যে রোডে কথা হচ্ছে, খুব বাজে ভাষায় কথা, যেগুলো হাতাহাতির পর্যায়ে চলে যায়। এই সময়গুলোতে মানুষ কিভাবে নিজেকে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে নিজেকে কন্ট্রোল করতে খুব পারে? চমৎকার প্রশ্ন করেছেন, এবং আই উইল বি শেয়ারিং এ ভেরি ভ্যালুয়েবল টুল হেয়ার। জি ভাই। এটাকে আমরা বলছি পিবিআর মেথড আর কি, পজ, ব্রিথ অ্যান্ড রেসপন্স। যখনই আমি রেগে যাচ্ছি, রাগারাগি হচ্ছে, আমি কি এই রাগারাগি যদি আমি করি, আমার কনসিকোয়েন্সটা কী হবে, মারামারি হবে, হাতাহাতি হবে, আমি মার খেতে পারি, মারামারি হবে, একটা নতুন এনিমিটি তৈরি হবে, একটা শত্রু তৈরি হবে, কী দরকার, আমি তখন কী করব, পজ। পজ করার ফলে কী হবে, বলা হয় যে আমাদের ইনফরমেশন ইমোশনাল ব্রেন থেকে ওই র্যাশনাল ব্রেনে যাইতে পারে না, এটাকে বলে অ্যামিগডালা হাইজ্যাক। ওই সময় অ্যামিগডালা হাইজ্যাক হয়ে যায়, এই জন্য আমরা ইমোশনালি ডিসিশন নিই। তো আমার প্রথম যখন আমি পজ দিব, পজ করার সঙ্গে সঙ্গে আমার ব্রেন বুঝে যাবে যে ওয়েল হেয়ার আই নিড টু ব্রিং দ্য প্রিফ্রন্টাল কর্টেক্স ইনটু দ্য অ্যাকশন। তারপরে 2 নম্বর কাজটা আমি ব্রিদিং করব। ব্রিদিং করার পরে আমি এখন, আমার কিন্তু তখন মাথা ঠান্ডা হয়ে যাবে, আমি তখন বুঝতে পারবো আচ্ছা আমি শুধু শুধু আমার মানে সময়টা নষ্ট করতে যাচ্ছি। তখন আমি রেসপন্সটা কী করবো, আচ্ছা ভাই সরি, ঠিক আছে ভাই, এখন হয়েছে, আর হবে না, ওকে লেট আস সলভ ইট। আপনি দেখবেন যে কিছু মানুষ থাকে তারা প্যাসিফাই করে ফেলে। কেন করে, ওই যে তাদের মধ্যে পিবিআরটা অটোমেটিক আছে, পজ, ব্রিথ, রেসপন্ড করা। এবং আমি এই জন্য বলি মজা করে যে বড় মাপের মানুষ যাদেরকে বলি, টাকাওয়ালা না, বড় মাপের মানুষ, তাদেরকে আপনি পাবলিক প্লেসে কখনো কোনো নেগেটিভ প্রতিক্রিয়া দিতে দেখবেন না। কেন? বিকজ তারা ওই রেসপন্সটা কুইকলি বুঝে যায় যে দ্যাট ইজ নট গোয়িং টু টেক মি সামওয়্যার হুইচ ইজ গুড। এই জন্য আমরা যে বলি রেগে গেলেন হেরে গেলেন না, রেগে যাওয়ার পরে রাগটাকে নিয়ে কি করছি, দ্যাট ডিসাইড আপনি হারবেন না জিতবেন। সো রেগে গেলে হেরে গেলেন না, কষ্ট পেলেই আপনি হেরে গেলেন না। কষ্ট, রাগ, এই ধরনের প্রতিক্রিয়া আপনার মধ্যে আসবে। বলা হয় যে হিউম্যান বিংয়ের প্রায় 3700 ইমোশন আমাদের আসে। এই ইমোশনগুলো আসতে পারে, কিন্তু আমার প্রতিক্রিয়াটা যেন ইন্টেলিজেন্ট রেসপন্স হয়, সেটাই ইমোশনাল ইন্টেলিজেন্সের কাজ। এই জন্য আমি বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্স যারা মধ্যে আছে, তারা দে টেক দ্য রাইট ডিসিশন এট এভরি মোমেন্ট অফ দেয়ার লাইফ। অ্যাবসলিউটলি ভাইয়া, ইমোশনাল ইন্টেলিজেন্স, আপনার কথা যেটা বুঝলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। লাইফের প্রতিটা ক্ষেত্রে এটা প্রয়োজন, প্রফেশনাল লেভেলে, কর্পোরেট লেভেলে, সোশ্যাল লেভেলে, সব জায়গায়। আমরা কিভাবে এই ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের জীবনের প্রতিটা বিষয়ে ইমপ্লিমেন্ট করতে পারি? চমৎকার প্রশ্ন। সেটা হচ্ছে এটা শুরু হবে কিন্তু আপনার ধৈর্য দিয়ে। মানে ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি এখন পড়ালেখা করতে যে একটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স কোনো নতুন তেমন কিছু না, এটা হচ্ছে যে পুরনো জিনিস প্যাকেটজাত করা হয়েছে নতুন নামে। তো ইমোশনাল ইন্টেলিজেন্সের 2টা এসেন্স আছে, একটা হচ্ছে পেশেন্স, একটা হচ্ছে উইজডম। পেশেন্স দ্য ফার্স্ট থিং, ধৈর্য রাখতে হবে। আর একটা হচ্ছে উইজডম। উইজডম মানে কি, প্রজ্ঞা আমরা বলছি, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কি শিখেছি, এই 2টা জিনিস। তাহলে আমি কিভাবে চর্চা করতে পারি, আমার ধৈর্য চর্চা করলে কি করতে হবে, আমাকে থামতে হবে। আই উইল নট বি রিয়াক্টিং অলওয়েজ ইম্পালসিভলি, এইটাকে আমি বলছি ইম্পালস কন্ট্রোল করা, সংযমী হওয়া, এটাকে আমি বলছি সেলফ ম্যানেজমেন্ট। সো এই পজ দেওয়া, ব্রিদিং করা, মাইন্ডফুলনেস করা, আর যারা প্রেয়ার করা। আমি আরেকটা কথা বলি, যে ধর্মেরই হোক, কেউ যদি অরিজিনাল ধার্মিক হয়, সে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্ট। নাম্বার 1 থিং। আর একটা হচ্ছে উইজডম, মানে কি, ওই যে শিখবে সে। যেমন ধরেন আজকে আমি একজনের সাথে একটা ডিসকাশন করেছি, তখন এই শিক্ষাটা যেন আমি কাজে লাগাতে পারি। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটা আলোচনা করে দেখেছি, বাংলাদেশিরা অনেক এক্সপিরিয়েন্সের মধ্যে যায়, কিন্তু আমরা না, উই নেভার রিফ্লেক্ট ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্সেস, উই নেভার লুক ব্যাক। এই জন্য জার্নালাইজ করতে হবে। যাচ্ছে আমি ওই সময়টায় মিটিংয়ে কেন রাগান্বিত অ্যান্সার দিয়েছিলাম, কেন, তার মানে আমাকে কেউ ট্রিগার করছিল। আর একটা কথা আমরা ইনস্ট্যান্টলি বলছি আমি, সেটা হচ্ছে আমাকে কেউ রাগাতে পারে না, আমি রাগ করি। আমাকে কেউ কষ্ট দিতে পারে না, আমি কষ্টটা নিই। তাহলে আমার কাজ কি, নিজেকে খুবই বুলেট প্রুফ করতে হবে। আজকে আপনি আমাকে একটা বাজে কথা বলেছেন, আমি বুঝবো না সাদি ভাই নিশ্চয় একটা পয়েন্ট অফ ভিউ আছে, আমি বুঝবো সাদি ভাই ওয়াই ইউ আর থিঙ্কিং দ্যাট আই এম ব্যাড। সো এই যে পেশেন্টলি, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট, ইউ সি।
এবং তার মানে কি হচ্ছে যে আমরা কি হচ্ছে মিরর্ড হয়ে যাই। আপনি রেগে যাচ্ছেন, আমিও রেগে যাচ্ছি, তাহলে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো না। তাহলে আমাকে এই চর্চাগুলো করতে হবে। আমি যেন অন্যের প্রতিক্রিয়া যেন আমাকে আক্রান্ত করতে না পারে, কাইন্ড অফ আমাকে ইনসুলেট ফ্রম হোয়াট ইমোশন। তাই বলে আমি ইমোশনলেস হব না। অনেকে উল্টা হয়, যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স খারাপ তারা একসময় ইমোশন না দেখাইতে দেখাতে ইমোশন থেকে ডিটাচড হয়ে যায়, হুইচ ইজ অ্যানাদার ব্যাড থিং, কারণ তারা রবটে পরিণত হয়। আপনি দেখবেন যে আমাদের সমাজে অনেককে আমরা খারুশ বলি। এই খারুশ কারা? এরা কিন্তু ইমোশনালি আনইন্টেলিজেন্ট পিপল, বিকজ তাদের কিছু হয়ে যায় না, সারাক্ষণ কাজই এভরিথিং। এদেরকে কিন্তু কেউ পছন্দ করে না, ভালোবাসে না, রেসপেক্ট করে না, বিকজ তাদের মধ্যে Unsocial হয়ে যায়। তাদের মধ্যে এমপ্যাথি নাই। তারা সাকসেসফুল হয় কিন্তু তারা সম্মানটা পায় না। তাদেরকে পিছনে তারই সহকর্মীরা গালাগালি দেয়, তারই জুনিয়র তাকে নিয়ে ট্রল করে। সো ইমোশনাল ইন্টেলিজেন্ট এই জন্য কিন্তু একটা ব্যাপক জিনিস। ইউ উইল বি আন্ডারস্ট্যান্ডিং ইউর ইমোশন, ইউল বি আন্ডারস্ট্যান্ডিং আদার্স ইমোশন। আজকে মনে করেন আজকে আপনার কাজ করতে ভালো লাগছে না, আপনি আমার সহকর্মী বা আমার জুনিয়র, আমি ফিল করবো যাচ্ছে হোয়াট ক্যান বি দ্য রিজন বিহাইন্ড দ্যাট। আমি ভাববো না যাচ্ছে উনি কেন কাজ করেন না, আমি বলবো না আজকে কেন উনি কাজে মন দিতে পারছেন না। সো ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ অল অ্যাবাউট আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন। সো এই চর্চাগুলো যদি আমরা করতে পারি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বিকজ ইটস এ লার্নেবল স্কিল। ভাইয়া, আমরা এখন অন্য একটা বিষয়ে চলে যাব। জি, সেটা হচ্ছে আমরা যেটা প্রায় দেখছি যে আমাদের ইয়াং জেনারেশন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে BBA করছে, অনার্স মাস্টার্স করছে, তারপরে চাকরি করতে যাচ্ছে। তো আপনি ভাই দীর্ঘদিন কাজ করেছেন ইউনিভার্সিটি, এখনও করছেন, প্রফেসর হিসেবে বিভিন্ন নাম করা ইউনিভার্সিটি, নিজের বইয়ের থেকে পড়াশোনা করেছেন, দেশের বাইরে ছিলেন। তো ভাইয়া, চাকরির ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট তাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে? জি, এইটা যেটা হয়েছে যে 1 নম্বর পয়েন্টটা আমরা যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাটিটিউডটা। আপনার অ্যাটিটিউডটা পজিটিভ নিয়ে যেতে হবে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। আপনার যেটা হয় যে আমাদের অ্যাটিটিউডটা নেগেটিভ থাকে বলে আমরা প্রতিক্রিয়াটা নেগেটিভ দিই। মনে করেন একটা ইন্টারভিউতে টাফ কোশ্চেন আসছে বা আপনাকে ইচ্ছা করে হয়তো ট্রল করা হোক, ইচ্ছা করে আপনাকে চেক করছে, তখন কিন্তু আমরা হেরে চলে আসি, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমাদের অ্যাটিটিউড যখন নেগেটিভ থাকে তখন আমাদের রিফ্রেমটা হয় নেগেটিভ, যার ফলে আমরা বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ঠিকমতো দিই না। তো ইন্টারভিউ বোর্ডে যে আমাকে দেখাতে হবে যে আমি কী কী কাজ শিখে এসেছি, নট অনলি দ্যাট আমি কী কী শিখেছি, 2 জায়গায় আমাকে ফোকাস আমি করতে একটু হবে। অ্যাড করতে চাই আপনার সাথে। হ্যাঁ, আমি দীর্ঘদিন আপনার বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিতে, ন্যাশনাল কোম্পানিতে GM হিসেবে ছিলাম। তো আমি ওখানে দেখেছি যখন আমি ইন্টারভিউ নিতাম, ইভেন ম্যানেজার পোস্টে, অনেকে এসে ইন্টারভিউ শেষে আমাকে বলতো, স্যার আমি অনেক সমস্যায় আছি, চাকরিটা পেলে আমার ফ্যামিলিকে ঢাকায় নিয়ে আসতে পারবো। স্যার স্যালারি যা অফার পেয়েছি তার চেয়ে 5,000 টাকা কম হলেও স্যার আমি জয়েন করবো, চাকরিটা আমার খুব দরকার। এই সকল বিষয়গুলোতে আমার ডিসিশন কী হবে, বা এই সকল বিষয়গুলোতে বা এই সকল বিষয়কে আদৌ একজন ক্যান্ডিডেটের তুলে ধরা উচিত যিনি ইন্টারভিউ নিচ্ছেন? না, প্রশ্নই আসে না। এটা আমি মানা করি মাঝে মাঝে যে কখনো করবো না, কারণ কোম্পানি ইজ নট এ বেসিক্যালি চ্যারিটি হাউস। এখানে আমার যোগ্যতা দিয়ে আমাকে ঢুকতে হবে আসলে, এবং আমি যে টাকা পয়সা আমার সমস্যা বা কম আছে এগুলো শো করলে আই উইল নট গেট মাই জব। এবং তাকে প্রথম ক্ষেত্রে বাদ, কারণ তার অ্যাটিটিউড তো নেগেটিভ। ওকে, তো ইন্টারভিউ বোর্ডে নিজেকে পজিটিভভাবে আসলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতে হবে। আর কখনো কারো সম্বন্ধে নেগেটিভ কিছু বলা যাবে না। যে ভালো কোম্পানিগুলো এটা দেখে আসলে, কারণ বলা হয় যে অ্যাটিটিউড ম্যাটার্স। স্কিল কিন্তু শেখানো যায়, কিন্তু অ্যাটিটিউডটা শেখানো। আমি তো এরকম অনেককে দেখেছি যে যারা আগে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল, ওখান থেকে এখন হয়তো আমাদের কোম্পানিতে আসতে চাচ্ছে, যখন বলছি কেন ভাই আপনি এখানে সুইচ করছেন, বল ওখানকার ইনভায়রনমেন্টটা স্যার আমার জন্য কনভিনিয়েন্ট না। তাকে আমরা বলছি যে তাকে নেওয়া উচিত না, কারণ সে তো অ্যাডাপ্টেবল না তাহলে, বা সে তো আপনার ব্লেম করবে। দেখেন কর্পোরেট এখন নতুন একটা ওয়ার্ড চলে এসেছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে ওনারশিপ নাও। ওনারশিপ, এবং ওনারশিপ কিন্তু বাংলাদেশে খুব মিসআন্ডারস্টুড একটা জিনিস। আপনার পডকাস্টে আমি খুব সহজ করে বলি, ওনারশিপ মানে হচ্ছে আমরা ফলাফলের দায়িত্ব নিতে হবে। আমরা কি করি, আমরা কিন্তু কাজের রেসপন্সিবিলিটি নিই। ওনারশিপ ইজ মোর দ্যান দ্যাট। ফলাফলের দায়িত্ব আমি নিব, আমি কোনো ব্লেম দিতে পারবো না, বিকজ অ্যাজ লং অ্যাজ আই ওয়াজ দ্য রেসপন্সিবল পার্সন আই হ্যাভ টু টেক দ্য ব্লেম অলসো। কিন্তু আমরা কি করি, আমরা অন্যের ঘাড়ে ব্লেম দিই। ওই যে ব্যক্তিটা বলছে যে ওইখানকার এনভায়রনমেন্ট সমস্যা, আমার সমস্যাটা তার। ওকে, সে এখানে এসে নতুন একটা প্রবলেম বের করবে, বিকজ টুডেজ ওয়ার্ল্ডে আপনাকে ওনারশিপটা নিতে হবে। নো ম্যাটার হোয়াট হ্যাপেন, আপনি নিজেকে প্রোটেক্ট করে কাজটা করতে হবে। আপনি সব জায়গায় যে 100% তো পাবেন না, তাহলে তো আপনাকে স্বর্গে যেয়ে কাজ করতে হবে। বা তাহলে আমি একটা টিম লিড করছি, হয়তো আমি হয়তো হেড অফ সেলস হিসেবে আছি বা GM হিসেবে আছি, আমার আন্ডারে 30% বা 100 পিপল একটা টিম আছে। এখন দেখা যাচ্ছে যে তারা যখন সাকসেসফুল হচ্ছে তখন তো ক্রেডিট ডেফিনেটলি আমি নিচ্ছি, আমি টিম লিডার। কিন্তু যখন আনসাকসেসফুল হচ্ছে তখন তো ওইটার ক্রেডিটটা বা ডিসক্রেডিটটা আমি আমার টিমের মেম্বারদের উপর দিয়ে দিচ্ছি। ওই টাইমটা আমি কী করবো তাহলে ভাই? না, এই টাইমটা আমার নিজের রেসপন্স নিতে হবে। বলা হয় যে একজন ভালো লিডার হচ্ছে যখন কোনো কিছু সাকসেসফুল হয় তখন
অন্যের উপরে প্রশংসাটা দেয়, আর যখন টিম খারাপ করছে তখন দায়টা নিজে নেয়। কিন্তু ভাই আপনার কাছে মনে হয় না বাংলাদেশের সিচুয়েশন ডিফারেন্ট? কারণ সে যদি যখন সিইওর সামনে বা এমডির সামনে যখন নিজে এটার ডিসক্রেডিটগুলো নেবে, তার চাকরি তো না থাকার সম্ভাবনা অনেক বেশি। না, সে যদি ভালো করে এখানে কমিউনিকেশন স্কিল উইল প্লে দ্য রোল, যে স্যার আমার এটা সমস্যা হয়েছে, বাট নেক্সট টাইম আই উইল ডু ফ্যান্টাস্টিক। এই যে মানে আপনাকে একটা উদাহরণ দিতে পারি, এক্সাম্পল, সেটা হচ্ছে এপিজে আবুল কালাম স্যার। জি। উনি 1979-এ যখন ওরা স্যাটেলাইটটা পাঠায়, ওইটার প্রজেক্টের উনি হেড ছিলেন, তো ওনার ডিরেক্টর ছিলেন একজন সতীশ কৌশিক স্যার। জি। তো ওনার টিম ডিসিশন নিয়ে বললো, স্যার আমরা আজকে এখন স্যাটেলাইটটা পাঠাতে পারবো। তো উনি বললো ওকে যাও। স্যাটেলাইটটা ওঠার কিছুক্ষণ পর এটা বার্স্ট করে। তখন যখন সংবাদ সম্মেলন হয়, কারণ সাংবাদিকরা সবাই বসে আছে, তাদেরকে ছিঁড়ে ফেলবে, জি। ওই সময় সতীশ কৌশিক নিজে যায় প্রেস মিট করে বলছে যে আমার টিম ফ্যান্টাস্টিক, আবুল কালামের টিম ইজ ফ্যান্টাস্টিক, আমি রেসপন্সিবল, আমি তাড়াহুড়া করাইছি, বাট আমাদেরকে প্লিজ 6 মাস সময় দেন, উইল বি সাকসেসফুল। 6 মাস পরে ঠিকই করে সাকসেসফুল হয়েছে। মজার ব্যাপারটা হয়েছে, এবার প্রেস কনফারেন্স হচ্ছে সাকসেস প্রেস কনফারেন্স, মানে সেলিব্রেশন। ডু ইউ নো হোয়াট হ্যাড হ্যাপেন? প্রেসে এই সতীশ কৌশিক যান নাই, এপিজে আবুল কালামকে সামনে দিয়ে দিলেন। Okay. নাও ইউ, বাংলাদেশে মাশরাফিন মর্তুজার মধ্যে এটা আমি দেখেছিলাম যে জি। বাংলাদেশের ক্রিকেট টিম যখন জিততো উনি তখন ম্যান অফ দ্য ম্যাচকে পাঠাতেন, আর যখন হারতো উনি নিজে যেত। সাকিব আল হাসান জাস্ট অপোজিট করতেন, যেদিন টিম হারতো উনি যাইতেন না, আর যেদিন জিততো উনি যেতেন। So সমস্যাটা হয়ে গেছে কি, দেখেন আমরা বলতে পারি জো জিতা ওই সিকান্দার, বাট লং টার্মে ইট ডাজন্ট ওয়ার্ক অ্যাকচুয়ালি। লং টার্মে আপনি আপনার ভ্যালুটা পাবেন, কিন্তু আপনাকে কিন্তু মানে আপনি কিন্তু গ্রসলি বলবেন না যে আমি ফেলিওর, আপনি বলবেন যে আমরা চেষ্টা করেছি স্যার, বাট এই কারণে আমি পারি নাই, জি। এই জায়গাগুলোতে আমরা নেক্সট টাইম ভালো করব। ওকে। তাহলে আমার কাছে বিশ্বাস যে ওইভাবে চাকরিটা যাবে না। মানে এখানে হচ্ছে কি ভাই, অনারশিপটা নিতে হবে, Ownership মানে নিতে চিন্তা হবে। করতে হবে আমি ফলাফল একটা ownership। organization আছি, আমি নিজেই হচ্ছে এন্টারপ্রেনিউর। জি। একজন এন্টারপ্রেনিউর যা করবে সেটা আমি করবো। যেমন আমি সেদিন ভাই এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি একটা মজার কথা বললেন, কথাটা আমার খুব ভালো লাগলো। উনি আপনি হয়তো চিনবেন, উনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যখন জয়েন করেন, তখন ওনার যে বস ছিল উনিও হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে এসেছেন। উনি ওনাকে বলছিলেন, ফরেন বস, যে তুমি আজকে থেকে চিন্তা করো তুমি এমন কি করতে পারো যে আগামী 2 বছরের মধ্যে তুমি আমার পোস্টে আসতে ও পারো। ফ্যান্টাস্টিক। এবং তোমার আন্ডারে যে আছে জুনিয়র, তাকে ওইভাবে প্রস্তুত করো যাতে 2 বছর পরে সে তোমার পজিশনে আসতে পারে। বাট এটা একটা টুইস্ট আছে, খুব মজার জিনিস। এই জিনিসটা আমি একবার অ্যাপ্লাই করে ধরা খাইছিলাম, কারণ যে আমার বস ছিল উনি দুষ্টু মানুষ ছিলেন। তো প্রথমে উনি খুশি হয়ে নিছিলেন, কিছুদিন পরে ওনার পারফরমেন্স খারাপ, হ্যাঁ না, পরে ওনার পারফরমেন্স খারাপ হতে উনি ভাবছে যে আরিফ মানে ইচ্ছা করে তাকে ব্যর্থ করতেছে। সো এটা কিন্তু দুই সাইডই আছে। গেটিং এ মানে ফ্যান্টাস্টিক বস লাইক হিম ইজ এ ব্লেসিং, বাট বোঝার চেষ্টা করতে ইমোশনালি যে আপনি না তখন খুঁজতে পারছেন এই লোকটা কি মুখের কথা আর অ্যাকচুয়ালি কি করে কিনা। উইনস্টন চার্চিল একটা কথা বলেছেন যে আই নো লঙ্গার বিলিভ হোয়াট পিপল সে, আই ওয়াচ দেয়ার বিহেভিয়ার, বিকজ বিহেভিয়ার নেভার লাইস। সো আজকে যদি আমার এরকম বসের কথা শুনে আমাকে প্রথমে চেক করতে বাচ্চা এই বসটার কি কথার কাজে মিল আছে কিনা। মানে আমি এটা নতুন কথা শিখেছি, এটা হচ্ছে বিশ্বাস করতে হবে, বাট অন্ধবিশ্বাস করা যাবে না। ভাই বাংলাদেশে তো এটা হবেই, বাংলাদেশের মানুষ যখন এটা হবে তখন সে চিন্তা করবে, আচ্ছা বস আমাকে বলছে যে আমার পজিশন যে আসতে পারে, এটা কিন্তু তার কানে যাবে না যে তার পজিশনে আমি যেতে পারি, তার মানে কি আমাকে রিপ্লেস করে তাকে নিয়ে আসার প্ল্যান করছে 50% স্যালারি। এই জন্য আমাকে খুব কেয়ারফুলি চলতে হবে। মানুষের কথা দিয়ে কিচ্ছু বোঝা যাবে না। আপনার পডকাস্টে আমি এটা 100x গ্রোথ পডকাস্টে এটা শেয়ার করতে চাই। প্লিজ মানুষের কথা দ্বারা কখনো আপনি ডিসিশন নেবেন ট্রাস্ট না। করা যাবে না। বিহেভিয়ারটা দেখেন, বিহেভিয়ার ক্যান নেভার লাই। ভাইয়া চাকরির তো ইন্টারভিউর একটা বিষয় আপনি বললেন, তো আমরা একটা জিনিস দেখি যে আমরা অর্গানাইজেশনে যাওয়ার পর একটা সময় পর্যন্ত, যেমন আমারও নিজে একটা অর্গানাইজেশন আছে ভাই, ভিসা কোচ বিডি। আচ্ছা, আমরা এখানে fantastic. টুরিস্ট আপনার ভিসা বইও এসেছে একটা। হ্যাঁ থ্যাংক ইউ কংগ্রাচুলেশনস ফর দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। তো আমরা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি। আমি প্রথম দিকে একটা জিনিস নিয়ে সাফার করতাম। আমি যখন কোনো একজন আমার কাউন্সিলর হায়ার করতাম, প্রথম 3-4 মাস ভাই তার পারফরমেন্স অসাধারণ থাকতো। এখন যখন তার পারফরমেন্সটা ভালো থাকতো, সেটা আবার তারপরে আপনার হচ্ছে তার একটা কমিশন থাকতো। তো দেখা যাচ্ছে সেটা ভালো স্যালারি পাচ্ছে, কমিশন পাচ্ছে। 6 মাস পর থেকে তার না পারফরমেন্স ফল করতো। তার মধ্যে ওই থিঙ্কিং ছিল যে আমি তো খুব ভালো করছি, আমি সুপিরিয়র হয়ে গেছি, আমার এরকম একটা আর্নিংস আসছে, ওই ফোটা সে দিচ্ছিল না। কনসিস্টেন্সি নাই ডেভেলপমেন্টের পারফরমেন্সে। তো আপনার কাছে আমার প্রশ্ন ভাইয়া, একজন সার্ভিস হোল্ডার কীভাবে প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করতে পারে, ইনহ্যান্স করতে পারে, ইনরিচ করতে পারে? এখন সার্ভিস হোল্ডারের পয়েন্টটা যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে যে তার মধ্যে কেন ওই যে মোটিভেশনটা চলে গেল, এটা আর একটু ডিপলি দেখা দরকার। একটা হচ্ছে যে তার মানে কি ও আসলে মানে কী দ্বারা ড্রাইভ হয়, বিকজ এভরি হিউম্যান বিং ইজ ড্রিভেন বাই সামথিং। আর প্রত্যেকটা মানুষের কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রয়োজনটা চেঞ্জ হয়। জি ভাই। 6 মাস আগে ওর যে দরকারটা ছিল, 6 মাস পরে মেবি তার
প্রয়োজনটা চেঞ্জ হয়েছে, এই জন্য এমপ্যাথির চর্চাটা করতে হবে নাম্বার ওয়ান বসদের কাছ থেকে আমি বলবো। আর নিজের জায়গা থেকে আমি মনে করি নিজেকে সবসময় উপরে ওঠানোর জন্য নতুন নতুন কিছু শিখতে হবে এবং অন্টারপ্রেনিউরাল একটা মাইন্ডসেট থাকতে হবে। ওকে, কখনো বসে থাকা যাবে না, বিকজ ইন টুডেজ ওয়ার্ল্ড সাকসেসফুল হওয়ার জন্য 8 ঘন্টা চাকরি বা 8 ঘন্টা কাজ কিচ্ছু করা সম্ভব না। এনাফ, Absolutely অ্যাটলিস্ট 12 ঘন্টা মিনিমাম মিনিমাম। সো তার মানে কি আজকে আমি বলা হয়েছে জিম রানার কথা বলতো যে ইফ ইউ ওয়ার্ক অন ইউর জব দেন ইউ উইল হ্যাভ এ ক্যারিয়ার, বাট ইফ ইউ ওয়ার্ক অন ইউর সেলফ ইউ উইল হ্যাভ এ ফরচুন। অ্যাবসলিউটলি সো রাইট। প্রত্যেকটা মানুষ দেখতে হবে যে আমাকে আর কীভাবে দক্ষ করতে পারে। তবে সবচাইতে বেস্ট বলবো তাদেরকে যারা ওই কোম্পানির গ্রোথের মাধ্যমে নিজের গ্রোথ দেখতে পায়। জি ভাই, এইটা বাংলাদেশে পাওয়া যায় কম। ওর চিন্তা করা উচিত কোম্পানিকে নিয়ে, কিন্তু আমাদের দেশে সমস্যা হয় কি আমরা প্যারালাল কিছু চিন্তা করি, আমি সাইড কিছু কাজ শুরু করে দিই, এটা বাংলাদেশের জন্য ক্ষতি। কিন্তু ভাই আপনার কাছে মনে হয় না এটা একটা রিজনও আছে যে আমি যে টাকা স্যালারি পাচ্ছি, যেমন আমাদের দেশে ভাইয়া আপনি তো অনেক ইউনিভার্সিটিতে পড়ান, আপনি দেখেন একটা ইউনিভার্সিটি থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি বিবিএ করতে গেলে একটা ছেলের প্রায় 18 থেকে 20 লাখ টাকা, জি জি সিএসসিতে হলে প্রায় 24 লাখ টাকা লাগে, তারপর সে মাস্টার্স করতে গেলে সব মিলে প্রায় 30-35 লাখ টাকা চলে যায়। সেই টাকার চাকরি সে মানে সেই পড়াশোনা করে সে কি আদৌ ভাইয়া 20,000 টাকা বেতনে চাকরি পায়? না, সেটি 25,000 টাকা বেতনে চাকরি পায়। আমার কাছে মনে হয় যে এই ধরনের ছেলেরা তাদের যে ড্রেস আপ থাকে, তার হাতে যে মোবাইলটা থাকে, সে সব মিলে প্রায় 2 লাখ টাকার একটা ড্রেস আপ তার মোবাইল সহ সে 15-20,000 টাকা বেতনে চাকরি রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে। তো সে যখন চাকরিটা পায় তা তো রাস্তা ভাড়াই হয় না ভাই, হয় না। হ্যাঁ, ফ্যামিলি তো পরে পরে জি জি তারপর তাকে বিয়ে করতে হবে, মোটরসাইকেল কিনতে হবে, গাড়ি কিনতে হবে, অনেক বিষয় তার থাকে। তো তখন এই ইনকাম দিতে সে চলতে পারে না, তো প্যারালালি কিছু না শুরু করে কি করবে ভাই? ওটা তো স্কিলের প্রবলেম, মানে ও তো রাইট কোম্পানিতে যেতে পারছে না, কারণ ও যদি এমটিও টার্গেট করতো ওর তো বেতন প্রথমেই শুরু হতো 80,000 দিয়ে। ইভেন কালকে আমি একজনের সাথে দেখা হলো, হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক গাই। তো ও আমাকে বলল যে 2008 সালে ওর বয়স ছিল খুব সম্ভবত আই গেস হাফ অফ মাই এজ, বাট আমি ওকে বললাম যে আমি ওই সময় 70,000 টাকা ইনকাম করতাম টিচিং করে। তো বললো যে স্যার ওই সময়তে আমি টিউশনই করে 70,000 টাকা ইনকাম করতাম। সো ইউ সি দ্য ইস্যু ওকে, ইজ অল অ্যাবাউট স্কিল। আমি আমার স্কিলটাকে কিভাবে ট্রেড করছি, তার মানে কি এখানে বলতে চাচ্ছেন ভাই মানি প্রবলেম না, স্কিল স্কিলের প্রবলেম। তার মানে কি দেখেন যে কোম্পানিতে চাকরি করছে তার মানে তো ও তো কোম্পানিটা চুজটাই করছে রং। ও যদি যে ভালো একটা কোম্পানি চুজ করতো ওই কোম্পানিতেই কিন্তু হয়তো 2 লাখ টাকা চলে যেতে পারতো তাড়াতাড়ি, কারণ বাংলাদেশে তো এরকম ভালো কোম্পানি আছে। অ্যাবসলিউটলি আমাদের বাচ্চাদের সমস্যা হয়েছে কি আমরা না এক্সট্রা এফোর্টটা দিচ্ছি না। ধরেন আমি আজকে 8 ঘন্টা খাটতেছি, আমি একটা জায়গায় ঢুকছি 20,000 টাকা চাকরি, বাট এই আমি হয়তো 10 ঘন্টা খাটলে একটা ভালো কোম্পানিতে যেতে পারতাম যেটা 5 বছর পরে আমাকে অনেক দূরে নিবে। তো আমরা বলি যে 2 স্ট্রিট রোড না, জি ভাই, মানে আমি কিন্তু শুরু করতেছি একই জায়গায়, আমাদের গায়ে লাগে না, জি ভাই, কিন্তু দিন দিন কি হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন গুড কোম্পানি অ্যান্ড ব্যাড কোম্পানি, ব্যাড কোম্পানি। ভালো কোম্পানি হলে আপনি কোথায় চলে যাবেন, আপনার সব কিছুই ভালো। অ্যাবসলিউটলি মজার ব্যাপারটা কি জানেন, যে ভালো কোম্পানি যদি আমি 5টা ক্রাইটেরিয়া বলি, স্যালারি, প্রভিডেন্ট ফান্ড, সব কিছু যদি বলি, ভালো কোম্পানি সবগুলোই ভালো, খারাপ কোম্পানি কোনো কিছুই নাই। কিন্তু আমাদের সমস্যা হয়েছে কি আমরা ওই যে কমফোর্টটা বেছে নিই, উই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট হোয়াট আই এম গোয়িং টু ডু টুডে। বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু অলওয়েজ টেক দ্য এনি অফ দ্য পেইন অফ ডিসিপ্লিন অর পেইন অফ রিগ্রেটস। আমরা পেইন অফ রিগ্রেটসটাকে বেছে নিই। ভাই, দ্যাট মিনস উই আর থিঙ্কিং অ্যাবাউট টুডে, উই আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার, রাইট? ভাইয়া আপনি ইমপ্যাথি এবং সিম্প্যাথি দুটো শব্দ ব্যবহার করেছেন। আমি প্রায় আপনার বিভিন্ন জায়গায় কনফারেন্সে, ইভেন আপনার সাথে সেদিন যখন আইএফসি ট্রেনিংও দেখা হচ্ছিল কাজী কনসালটেন্সি, কারণ আমরা জানি আমাদের হচ্ছেন আরিফুজ্জামান ভাই, উনি হচ্ছেন কাজী এম আহমেদ স্যারের সাথেও একসাথে আপনার পার্টনারশিপে কাজ করছেন, অনেক ট্রেনিং করাচ্ছেন। তো সেদিন আপনি একটা কথা বললেন এমপ্যাথি সিম্প্যাথি নিয়ে, এবং দুইটার কিছু ডিফারেন্স বললেন, ইমপ্লিমেন্টেশন, এটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। জি, এটা আমি মানে করে করে শিখেছি আর কি, যে ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। যে সিম্প্যাথি মানে হচ্ছে ফিলিং ফর আদার্স, মানে আরেকজনের জন্য আমার করুণা হচ্ছে বা আরেকজনের জন্য খারাপ লাগছে, তার মানে আই হ্যাভ নেভার ওয়েন্ট থ্রু দ্যাট সিচুয়েশন, আই হ্যাভ নেভার গান থ্রু দ্যাট সিচুয়েশন। কিন্তু এমপ্যাথি মানে হচ্ছে ওই মানুষটা এক্স্যাক্টলি কি ফিল করছে সেটা আমি বুঝবো। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন একটা মানুষ, আপনি ট্রেনের ওখানে গেলেন, দেখলেন যে একটা মানুষ বসে আছে, আপনি জিজ্ঞেস করলেন যে ভাই কী হয়েছে, বললো যে আমার ট্রেনটা মিস করছে। জি ভাই, এখন এই সারা রাত এই শীতের মধ্যে ওকে ট্রেন স্টেশনে থাকতে হবে, কথার কথা। জি ভাই, আপনি বলে আরে ভাই আপনার তো অনেক খারাপ লাগতেছে, কিন্তু আপনি কিন্তু একটু পরে আপনার বাসায় যেয়ে সুন্দরভাবে ঘুমাবেন। ক্যান ইউ ফিল দ্য এমপ্যাথি অফ দ্যাট পারসন? আনলেস আপনি যদি এরকম সিচুয়েশন না পড়েন। কিন্তু আমার যেমন অভিজ্ঞতা আছে, আমি একবার ইটালিতে যখন যাচ্ছিলাম, আমার অল্পের জন্য আমার ট্রেন মিস করছিলাম, সারা রাত আমি ইটালির ওই যে ট্রেন স্টেশনে রাত কাটাইছিলাম আমার একটা ফ্রেন্ড মিলে, পুরো সারা রাত। তার মানে দেখেন, তার মানে কি, তার মানে আমি কিন্তু একজন যদি ট্রেন মিস করে, আমি কিন্তু এটা আমার এমপ্যাথি আসছে, এটাকে আমরা বলছি কগনিটিভ এমপ্যাথি। সো এমপ্যাথি মানে হচ্ছে ফিলিং অ্যাজ আদার, হুইচ ইজ দ্য টাফেস্ট স্কিল ইউ ক্যান হ্যাভ। এবং বলা হচ্ছে বর্তমান লিডার বসদেরকে এই এমপ্যাথিটা থাকতে হবে। কিভাবে বলি, মনে করেন আপনি একজন আইবিআর গ্র্যাজুয়েট, আপনি বেস্ট স্টুডেন্ট, সারা জীবন বেস্ট হয়েছেন, আপনি টপে চলে আসছেন। জি ভাই, একটা বাচ্চা হয়তো ন্যাশনাল ইউনিভার্সিটি ঢুকছে, ও
ও স্কিল অ্যাকুমুলেশনে স্ট্রাগল করছে, আপনার যদি এমপ্যাথি না থাকে আপনার কি হবে, সিম্প্যাথি থাকলে কি হবে? সিম্পলি থাকলে আমি যাতে খারাপ ফিল করছি, আরে ধুর পারছে না কেন করছেন, কিন্তু আপনি যদি এমপ্যাথি থাকে আপনি বলছেন, ও আচ্ছা এই বাচ্চাটা তো আমার মতো প্রিভিলেজ না, ওর তো চ্যালেঞ্জ, ওর শিখতে চ্যালেঞ্জ, তখন আমি কি করবো, ওর জন্য আরো এফোর্ট দিব, আর effort দাও। চেষ্টা করবো যে ও এত ভালো করে মানে শিখতে পারে। এমপ্যাথিটা কি ভাই আমি তার জন্য কিছু করছি, করছি সিম্প্যাথিটা কি আমি ফিল করে ছেড়ে দিচ্ছি, ওকে আচ্ছা তোমার এই অসুস্থতা, তোমার খারাপ লাগছে, তুমি এটা পারোনি, মানে আমি ওর শুজের মধ্যে আমি আই এম নট পুটিং মাইসেলফ ইন দেয়ার শুজ, ওকে, আর ইন দ্যাট টাইম আই এম পুটিং মাই সেলফ ইন দেয়ার হ্যাঁ আমি ওই জায়গায় চলে যাচ্ছি। এবং এই জন্য যারা ওই সিচুয়েশনের মধ্যে যায় তাদের জন্য সুবিধা হয়, আর যারা যেতে পারে না তাদের জন্য ব্যাপার আছে, তাদেরকে বলছি আমরা ইমোশনাল এমপ্যাথি হওয়া সম্ভব। যেমন ধরেন আপনার অ্যাজ এ লিডার আপনার ওই যে উইজডমটা লাগবে, প্রজ্ঞা লাগবে, আচ্ছা আপনাকে বুঝতে হবে। এই জন্য হার্ভার্ড বিজনেস স্কুলে একজন প্রফেসর আছে দীপক মালহোত্রা, যিনি নেগোসিয়েশনে ওয়ার্ল্ডের এখন নাম্বার 1 ধরা হয়, প্রফেসর দীপক মালহোত্রা। উনি হার্ভার্ড বিজনেস স্কুলের গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট জন্য একটা বক্তব্য রেখেছিলেন, ওখানে একটা চমৎকার কথা বলছিলেন, দ্য প্রাইমারি রিজন অফ এডুকেশন ইজ নাথিং বাট ইনক্রিজিং দ্য ক্যাপাসিটি অফ এমপ্যাথি। কেন? আপনি যত বেশি পড়বেন তত কী হচ্ছে, তত বিভিন্ন মানুষ সম্বন্ধে জানতে পারছেন, ডাইভার্সিটি হচ্ছে, তখন আমরা এমপ্যাথিটা কী হবে, চলে আসবে, বিকজ অলরেডি ইউ নো দ্যাট ওকে পিপল ক্যান গো থ্রু দিস কাইন্ড অফ সিচুয়েশন। যেমন আপনি মনে করেন খুলনা থেকে একজন বাচ্চা এসেছে, তার ইংলিশের দুর্বলতা, তার অ্যাকসেন্টের দুর্বলতা, আপনার যদি এমপ্যাথি না থাকে কি হবে, আপনি তো পাত্তাই দিবেন না। কিন্তু আপনার মধ্যে এমপ্যাথি থাকলে আপনি জিজ্ঞেস করবো, আচ্ছা ও তো বাংলা স্কুলে পড়ালেখা করেছে, আচ্ছা ঠিক আছে ওর অ্যাকসেন্টের সমস্যা আছে, লেট আস ওয়ার্ক অন দ্যাট। তো এমপ্যাথির জন্য বলা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট স্কিল এ বস শুড হ্যাভ। আর এই এমপ্যাথি আসবে হচ্ছে আমার লিসেনিং থেকে, অ্যাক্টিভ লিসেনিংয়ের সাথে জড়িত। আমাদের ইয়াং জেনারেশন পড়াশোনা শেষ করে চাকরিতে যায়, তারা ব্যবসা কিভাবে করবে, ব্যবসা কিভাবে শুরু করবে? ব্যবসা শুরু করার জন্য যেটা আমি টুকটাক কিছুটা শুরু করেছি, আমি তো হয়তো বা চাকরি করেছি, অনেকে ভাবতে পারে যে ওয়াই অ্যাম আই দ্য রাইট পারসন টু গিভ দ্য অ্যান্সার টু দিস কোয়েশ্চেন, বাট আমরা যেটা গবেষণা করে দেখছি, রিসার্চ করে দেখছি, সাকসেসের স্টোরিগুলো নিয়ে ঘাটাঘাটি করে যেটা দেখলাম, সেটা হচ্ছে যে আসলে ব্যবসা করতে গেলে অবসেশন থাকতে হবে। ইউ হ্যাভ টু বি অবসেসড অফ হোয়াট ইউ আর ডুইং। অবসেশন ওয়ার্ডটা যদি বুঝিয়ে অবসেশনটা মানে হচ্ছে পাগলের মতো হইতে হবে, যে আমি এই ব্যবসাটা করব, এই ব্যবসাটা আমি করে আমি সফল হব, এবং এটাতে অবসেশন থাকতে হবে। মানে কি আমার এটা কি বলা যায়, এটাকে বলা যায় যে লাইক সামথিং লাইক ইকবাল ভারবে মাঝে মাঝে বলে প্রেমের মতো, বলে যে একজন নারীর প্রতি ভালোবাসা হলে কি হয়, তাকে পাওয়ার জন্য কি হয়, সব কিছু ভুলে যায়। তো এই ব্যবসাটা হচ্ছে তখন ওই নারীর মতো আর কি। যেমন জুকারবার্গের কথা যদি বলি, ফেসবুকের জন্য সে সব বাকি সব ভুলে গেছে, বিল গেটস মাইক্রোসফটের জন্য সব, স্টিভ জবস অ্যাপলের জন্য ওখানে ঘুমাইছে। আমরা বিল গেটসের কথা শুনেছি যে উনি টানা 8 বছর প্রথম একদিনও অফিস বাদ দেয়নি, টানা 8 বছর। ক্যান উই ডু দ্যাট? এই অবসেশনটা, এই প্যাশন আমাদের মধ্যে আসতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাকে কাস্টমার গ্রোথ নিয়ে ভাবতে হবে। বিজনেস ইজ নাথিং বাট গ্রোয়িং দ্য কাস্টমার প্রফিটেবলি, দ্যাটস অল, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমার দেখতে হবে যে আমার কি কাস্টমার নতুন নতুন আমি আনতে পারছি কিনা, এবং ওই পয়সা আমি আনতে পারছি কিনা, মানে টোটাল কস্ট, যে নেট প্রফিট বলছি আমরা, বাংলাদেশের মানুষ অনেকে যেটা করে গ্রস প্রফিট চিন্তা করে, বাট আমাকে চিন্তা করে নেট প্রফিট। তার মানে আমার প্রফিট আর গ্রোস প্রফিটটা বুঝিয়ে বলেন। গ্রস প্রফিটটা মানে হচ্ছে যে আমি সেল মাইনাস হচ্ছে প্রোডাক্টের খরচ, কিন্তু এটার গ্রস প্রফিটের পরে তো আরও খরচ আছে, আমার রানিং কস্ট, ইউটিলিটি এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, ওইগুলো সব বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে আমার নেট প্রফিট। আমরা সাধারণত এই প্রোডাক্টটা ধরেন আমি 100 টাকার প্রোডাক্ট 200 টাকায় বেচছি, আমার গ্রস প্রফিট 100 টাকা, কিন্তু কোম্পানি চালাতে তো আমার আলো খরচ আছে, ফিক্স কস্ট, স্যালারি আছে, আমরা বলি আপনার যে ফিক্স কস্টকে আপনার ডেপ্রিসিয়েশন করতে হবে। সো এই সবগুলো মিলিয়ে যেটা সেটা হচ্ছে নেট প্রফিট। তাহলে আমি কাস্টমারের কাছে প্রফিটে বেচতেছি কিনা। অনেক কোম্পানি আছে তারা মিসলিডেড হয়, তারা হয়তো বা গ্রস প্রফিট ভালো, কিন্তু মেবি সে বেচতেছে লসে। এবার এটা শুধু আমাদের জন্য, এটা ওয়ার্ল্ডের খুব নাম করা একটা কোম্পানির ক্ষেত্রে হয়েছিল, কেস স্টাডি আমি পড়েছিলাম। সেটা হচ্ছে যে একটা নাম করা কোম্পানি, তারা দেখতেছে খুব ভালো করতেছে, ভালো বেচতেছে, কিন্তু লস। পরে কনসালটেন্ট নিয়োগ দেওয়ার পরে দেখা গিয়েছে কি জানেন, ওর প্রোডাক্ট প্রাইসিংয়ে গলদ আছে, ও আসলে যে প্রাইসে বেচতেছে তাতে ওর টোটাল কস্টই কভার হচ্ছে না। পরে কিন্তু দে ওয়ার্কড অন দ্যাট, তারা সেলার প্রাইসটা বাড়িয়েছে আর কস্টটা তারা একটা কমানোর চেষ্টা করেছে। বিকজ আমরা অনেক সময় জানিও তো না, বিকজ আপনি দেখবেন বাংলাদেশের ইয়াং ছেলে পেলে আদান কী করছে, আপনার ফেসবুকে বুস্টিং করছে, বিক্রি হচ্ছে, কিন্তু ও বুঝতেছে না যে দিন শেষে এই টোটাল কস্ট কত, মানে কিন্তু তার হচ্ছে টোটাল এক্সপেন্স, তার ইন্টারনেট বিলও আছে, আছে যে মোবাইলটা ইউজ করছে সেটা খরচ আছে, ও কিন্তু টোটাল এক্সপেন্স দেখছে না। সো এইটা আমি বলবো যে আপনাকে একটা পাগল হইতে হবে যে আমাকে এই ব্যবসা অবসেশন, মানে 18 ঘন্টা ঘড়ি দেখা যাবে না, মানে টু সাম এক্সটেন্ট যারা ব্যবসা করতে চায় এই জায়গায় ব্যবসার সাথে চাকরির পার্থক্য। এই জন্য দেখবেন ওয়ার্ল্ডের খুব ব্রিলিয়ান্ট পিপুল বিদেশের, এরা বেশিরভাগই চাকরি করতে চায়, কেন জানেন? ওই 24/7 ওরা করতে চায় না। বিজনেস ইজ অল অ্যাবাউট 24/7, অ্যাজ লং আনলেস আপনি ওইটাকে একটা পরিস্থিতিতে নিয়ে যাবেন। আপনি কখন রেস্ট নিতে পারবেন জানেন? যখন আপনি আর একজন সিইওকে নিয়োগ দিতে পারবেন।
যখন আপনি আরেকজনকে কোম্পানি চালানোর দায়িত্ব দিতে পারবেন সেদিন আপনার ছুটি। মানে ভাইয়া তাহলে কি এরকম হবে যে উনি তখন আমি যে কাজগুলো করতাম অ্যাজ এ অন্টারপ্রিনর, জি। অ্যাজ এন অন্টারপ্রিনর, সে তখন ওই পজিশনটাই হোল্ড করবে, সে তখন সব কিছু সে তখন আপনি উপর দিয়ে দেখলেন, Okay. তার আগের দিন পর্যন্ত 24/7। তো যারা আপনার পডকাস্ট আমি বলতে চাই, যারা ব্যবসায় আসতে চান, জি ভাই, ইটস এ 24/7 জব ভাই, 30 দিনের জব, 365 দিনের জব। সরি ফর দ্যাট। ইভেন আপনি ঈদের দিনও আপনার সেল করতে হবে, সেল মাথায় থাকতে হবে। বাংলাদেশের টপ কোম্পানি আছে, আমি নাম বলতে চাচ্ছি না, কোম্পানির মালিক যিনি, উনি কোম্পানির সিইও, উনি ইভেন ঈদের দিন তার জিএমদেরকে পশু কুরবানির পরে তাদেরকে ডেকে মাঠে নেমে যায়। এই পাগল হতে হবে আপনাকে। বিজনেস ইজ অল অ্যাবাউট দিস ম্যাডনেস, অবসেশন, ম্যাডনেস, প্যাশন। এবং এই প্যাশনটা আসবে হোয়াই আই এম ডুইং, আমি কি টাকা বানানোর জন্য আসতেছি? দেন রং। আমি যদি টাকা বানানোর জন্য ব্যবসায় আসছি, দেন আমি কখনোই সফল হতে পারবো না। কস্টটা কি, আমি কেন ব্যবসা করতে চাচ্ছি? আচ্ছা, ব্যবসা করতে চাচ্ছি, এটা কি সাধারণত আমেরিকানরা বলছে যে আপনি $1 বিলিয়ন মালিক তখন হবে যখন আপনি বিলিয়ন মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, মানে ওরা এটা প্রোডাক্টটা ইউজ করবে। আচ্ছা, আপনি মানুষকে এম্পাওয়ার করতে হবে। মানে আমার প্রোডাক্ট কিনে আমি লাভ করছি এটা ভাবা যাবে না, আমার প্রোডাক্টটা কিনে কাস্টমার কি লাভ পাচ্ছে, ফোকাস অন দ্যাট। যেমন গুগল, অ্যামাজন সবাই এটাই করছে। গুগলের কাজটা কি? পাগলের মতো মানুষের কাছে সবচেয়ে কুইক টাইমে পৌঁছায় দিচ্ছে। ওটা এটা নিয়ে অবসেশন ছিল জেফ বেজোস। কাস্টমারকে হ্যাপি করো, আদারওয়াইজ কারো চাকরি থাকবে না। দ্যাট ওয়াজ দেয়ার কল। স্টিভ জবসও সেম থিং। তারা পাগল ছিল। মানে স্টিভ জবসের একটা কথা শুনি, মিথ কিনা জানি না, ওরা যখন আইপড তৈরি করে তখন ওই ইঞ্জিনিয়াররা কাজ করে বলছে এটা আইপড, তো বলছে না, এটার জায়গা আরও কমানো যায়। ইঞ্জিনিয়াররা বলছে প্রশ্নই আসে না। বিল গেটস রেগে করছে, স্টিভ জবস রেগে এটাকে ছুঁড়ে ফেলছে। ছুঁড়ে ফেলার পরে এটা অ্যাকোরিয়ামের মধ্যে যায় পড়ছে। অ্যাকোরিয়ামের মধ্যে পড়ার পরে বুদবুদ বের হয়েছে। তখন ইঞ্জিনিয়াররা লজ্জা পাইছে যে স্টিভ জবস ওয়াজ রাইট। তার মানে এখনো ফাঁকা জায়গা আছে। তার মানে দেখেন ওইটাকে সাইজটা দেখেন, ছোট্ট করছে, এই কারণেই তো চলছে। হ্যাঁ। সো আজকে কিন্তু এই অবসেশনটাই, পাগলপান থাকতে হবে আপনার মধ্যে। এবং বাংলাদেশের কন্টেস্টে আপনি দেখেন যে কয়টা বড় ফার্ম আছে যারা খুবই সাকসেসফুলি রেপুটেশনের সাথে ভালো ব্যবসা করছে, স্কোয়ার থেকে শুরু করে যে কয়টা, আপনি দেখবেন যে দেয়ার ওনার্স ওয়ার অবসেসড, এবং তাদের পার্টনারের কাছ থেকে তারা অনেক সার্ভিস পেয়েছে। আর একটা কথা না বললেই নয় ভাইয়া আপনার অনুষ্ঠানে, কারণ হিউম্যান বিং তো, আপনাকে কিন্তু ওই যে সংসার করতে হবে, সংসার ধর্ম। তা সংসার ধর্ম এই জায়গাটা ইম্পর্টেন্ট। যারা ব্যবসা করতে চাচ্ছেন, সফল হতে চাচ্ছেন, পার্টনারটা খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে তো সাপোর্টিভ আমরা হতে দেখি ভাই, যারা ব্যবসা করেন, ব্যবসা সময় করেন, তাদের পারিবারিক লাইফে অনেক চ্যালেঞ্জ থাকে। এই ব্যাপারে আপনার সলিউশন কি? চ্যালেঞ্জটা হয়েছে কি, ও ব্যবসা করার সাথে ওর পার্টনারটারে চুজ ওইভাবে করে নাই, বা পার্টনারকে ওইভাবে ম্যানেজ করে না, বলে নাই। যেমন আজকে দেখেন আপনার যে কোনো বড় বড় কোম্পানি আপনি সফলতা হিস্টোরি দেখেন, তার পার্টনার স্পৌস থেকে সে অনেক। কিন্তু ভাই এখানে একটা চ্যালেঞ্জ আছে ভাই, যখন ধরেন যে কিছু আগে আমরা কথা বলছিলাম যে আমরা একজন দেখা যাচ্ছে যে আমাদের বিজনেসটাও হচ্ছে যে আমাদের প্রেমিকার মতো, তার জন্য বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকি, রোদের মধ্যে পড়ে যাই, কিন্তু ভাই তখন তো আমরা একটা মোহর মধ্যে থাকি যে তাকে আমার বিয়ে করতেই হবে, তাকে আমার লাগবে। তখন তো ভাই এই ক্যালকুলেশন কাজ করে না। তখন কি করব? না, এখানে আমি একটা এক্সাম্পল দিতে পারি। ইনফোসিসের কবুল হয়ে যায় তখন তো ক্যালকুলেশন। ইনফোসিসেরটা সবাই দেখতে পারে। ইনফোসিসের যে ওনার নারায়ণ মূর্তি, ওনার ওয়াইফ হচ্ছে সুধা মূর্তি। তো সুধা মূর্তি একজন ফ্যান্টাস্টিক স্কলার। তো এই দুজন বলছে যে আমাদের তো দেখাই হতো মাসে 2 বার। তো এই জন্য ভেরি ডিফিকাল্ট আসলে ব্যবসা এবং ভালো ব্যবসা করা এবং পরিবারটাকে ওইভাবে কোয়ালিটি মানে কোয়ান্টিটি দেওয়াটা টাফ। এই জন্য কোয়ালিটির দিকে ফোকাস দিতে হবে। যেমন ভাই আমারও বাচ্চার বয়স হচ্ছে 3.5 বছর। তো আমি দেখি, আমি যখন বাসায় খালি ঢুকি, তারপরে মানে সে আমাকে মানে জড়িয়ে ধরে থাকে, আমার পা জড়িয়ে ধরে, মানে তার কাজ হচ্ছে আমার খুলে থাকবে, সে ওয়াশরুমে গেলেও তাকে নিয়ে ধরে অনেকটা। কিন্তু ভাই দেখা যাচ্ছে আমি তো বাসায় এত কাজ শেষ করে দেখা যাচ্ছে যে 11টাকে যেতে পারছি না, 10টার সময় যেতে পারছি না। ফ্রাইডেতে যদি আমি বাসায় সারাদিন থাকি, আমার কাছে মনে হয় অনেক কাজ জমে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া? তাহলে এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি কি করেন? না, আমি তো এতটা ওয়ার্কাহলিক না, বাট আমি যেটা করছি, যারা বিজনেস পার্সন আছে, আপনাদের যারা অন্টারপ্রেনার রিয়েল, তাদের জন্য আমি একটাই অ্যাডভাইস বলবো, রেকমেন্ডেশন বলবো, সেটা হচ্ছে যে ফোকাস অন দ্য কোয়ালিটি, নট দ্য কোয়ান্টিটি। হয়তো বা বাচ্চার সাথে আপনি কথা বলেন যে আচ্ছা সপ্তাহে বাবা আমি একদিন তোমাকে নিয়ে বাইরে যেতে পারবো, আই এম ইন এ মিশন, সাপোর্ট মি। আর টুকটাক আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে বাচ্চাকে আপনি ধরেন লাঞ্চ টাইমে হঠাৎ করে 30 মিনিটস ফ্রি, বাচ্চাকে নিয়ে আসেন, বাচ্চার সাথে লাঞ্চ খেয়ে পাঠিয়ে দেন। আমি একসময় কী করতাম, দেখা গেছে যে আমি এত কাজে ব্যস্ত, আমি দেখলাম যে আমার ছেলে চুল কাটতাম, আমি ড্রাইভার সাহেবকে বললাম যে ওই সেলুনে নিয়ে আসো, আমি ওইখানে যে ওর সাথে দেখা করছি, সেলুনে বসে থাকলাম, চুটটা কাটা দেখলাম, ওর পরে ওকে আমি KFC-তে খাওয়াই বাসায় পাঠিয়ে দিলাম। আমার কিন্তু আর ওই 1 ঘন্টার হেসেলটা বেঁচে গেল। সো এরকম আমি কিছু ইন্টেলিজেন্ট কাজ করেছি, তো এই কাজগুলো করা যেতে পারে। ভাই আমি এই ক্ষেত্রে আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, যেটা আমি ওল্ড টাউনে, পুরান টাউনের মানুষের মধ্যে খুব বেশি দেখি। পাশাপাশি ইন্ডিয়াতেও এটা হচ্ছে নরেন্দ্র মোদীর ভাইয়ের জন্মস্থান, যেটা ওই জায়গাটার নাম যেন কি ভুলে গেছি, ভারতের
আপনি আমি পুরোপুরি মনে পড়ছে না, জি আহমেদাবাদ কিনা আমি যাই না, ওই সাইড দিয়ে আর কি, গুজরাট, হ্যাঁ গুজরাট। তো গুজরাটে ভাইয়া যেটা দেখি বা শুনেছিও, তারা যেটা করে যে তাদের যে দোকান থাকুক, ছোট কোনো ব্যবসা থাকুক, কোনো প্রতিষ্ঠান, ওরা তো অধিকাংশ ব্যবসা জি করে। জি জি তারা কি করে, তাদের বাচ্চাকে স্কুল থেকে কখনোই বাসায় দেয় না, তারা হচ্ছে সেই বাচ্চাকে স্কুল থেকে তার দোকানে নিয়ে আসে ওকে বা তার হচ্ছে অফিসে নিয়ে আসে, এবং তারা ওখানে তাকে কিছুক্ষণ বসিয়ে রাখে, হয়তো বা সে খেলাধুলা করছে, অফিসে খেলাধুলা করো, দোকানে খেলাধুলা করো, অথবা ওখানে তুমি কিছু করো। দেখা যাচ্ছে বাচ্চা যখন একটু বড় হচ্ছে, ক্লাস 5-6-এ উঠছে, তখন বাবার দুপুরের যে খাবারটা, সেটা ছেলে হোক ইভেন মেয়ে হোক, তারা হচ্ছে বাসা থেকে মা খাবারটাকে টিফিন কাইতে করে দেয় যে তুমি যাও ওকে বাবাকে খাবারটা দিয়ে আসো। জি জি তো বাবা যতক্ষণ খায় দেখা যায় 3টা-4টা পর্যন্ত সে ওখানে থাকে, পরে সে চলে আসে। আরেকটু বড় হলে কি করে, যখন দেখা যাচ্ছে যে বাচ্চার বয়স 7-8 মানে ক্লাস 7-8-এ চলে যাচ্ছে, তখন কি করে, বাচ্চাকে পাঠায় যে তুমি স্কুল থেকে এসেছো, একটু যাও, যে আজকে সন্ধ্যার পর থেকে 3-4 ঘন্টা তুমি থাকবে অফিসে, বাবা জি। খাবে 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় তুমি থাকবে, বাবা 3-4 ঘন্টা বাসায় এসে রেস্ট টেস্ট করে যাবে, ফ্যান্টাস্টিক বা তুমি অতক্ষণ বসবে, বাবা এসে লাঞ্চ করে যাবে। এবং দেখা যায় ওই বাচ্চাটা যখন, তাদের তো হচ্ছে আর আমাদের মতো কলেজ নেই, তারা 10 পাস করে, 10 পাস করার পরে দেখা যায় তাদেরকে বলে যে ওই ইভিনিংয়ের টাইমটা পুরো সময়টা তুমি দোকান চালাবে। এবং একটা সময় যখন ইউনিভার্সিটিতে ওঠে বাবা, তারা যখন উঠে যাচ্ছে ভাইয়া, তখন দেখা যাচ্ছে তাদের বাবা মা তাকে বলে যে ওই নির্দিষ্ট কিছু দিন তাদের করা থাকে, যে ওই দিনটাতে তুমি দোকান বসবে, এবং ইউনিভার্সিটি কমপ্লিট করবে দেখা যায় যে তাদের ওই ব্যবসার দায়িত্বটাই পুরো দিয়ে দেয় যে এখন থেকে তুমি চালাবে। এবং এই গুজরাটের তারা যখন দেখা যায় যে বের হয়, এবং তাদের যে ফ্রেন্ড সার্কেল অন্যান্য যারা থাকে, দেখা যায় ওই একই বয়সে তারা চাকরি খুঁজছে, আর ওই তার বন্ধুর মতো এই যে যারা চাকরি খুঁজছে তাদেরকে তারা চাকরি দিচ্ছে। ফ্যান্টাস্টিক। মানে এই বিষয়গুলো আমি পুরান টাউনের মানুষের মতো দেখি, আমাদের ওল্ড টাউনের। আপনি কিন্তু একটা অসাধারণ উইজডম শেয়ার করেছেন, এবং আপনার এই 100x গ্রোথ পডকাস্টে এটা একটা বেস্ট উইজডম অফ দ্য ডে, এবং আই হ্যাভ লার্নড ইট, এটা আসলে কিভাবে যে তাকে অভিষেক করাচ্ছে আর কি। এবং আমি মনে করি আপনার এই পডকাস্টের উইজডমটা বাংলাদেশের যারা টপ লেভেলের ওনার্স আছে তাদেরকে ফলো করা হচ্ছে। তারা কিন্তু বাচ্চাকে কোলে ধরে বিদেশ থেকে ডিগ্রি করা এনে সিওর পজিশন বসায় দেয়। দ্যাট ইজ ক্রিয়েটিং অল দ্য ডিজাস্টার্স ইন Absolutely, you are right. বাট উই ক্যান লার্ন এ লট। অ্যাবসলিউটলি, কারণ আমার তো এনভায়রনমেন্টটা বুঝতে হবে, আমার তো ভিতরে ঢুকতে আপনি হবে, দেখেন depth এটা দেখতে কিন্তু হবে। বাচ্চা বাবার কিন্তু সময় কাটানো হচ্ছে, কিন্তু হ্যাঁ, সময় কাটানো হচ্ছে হচ্ছে কিন্তু দেখেন fantastic। মানে রিলেশনশিপেরও জি, জি, জি। আপনার রেফারেন্সের কথা হচ্ছে, আপনি বলছেন আপনি যেমন, বাচ্চার সাথে হচ্ছে সেলুনে চলে আমি গেলেন, সেটাই বলছি, মানে এখানে কমিউনিকেশনও হচ্ছে, বা আপনাকে এটা নিয়ে আসলে lunch আপনাকে করে মাথায় রাখতে হবে যে কোন টাইমটায় আমি একটু সময় পাবো। দেখবেন যে ওয়ার্ল্ডের খুব টপ বিজনেসম্যান যারা আছে তারা এই কাজটা করে, দিচ্ছি। জি ভাই, গলফ খেলতেছে ওই সময় বাচ্চাকে ডাকায় নিয়ে আসে, বাচ্চা আসো খেলি। নিয়ে আসে। দেখেন বাবা ছেলের সময়, কারণ কি আমাদের কনটেক্সট হয়ে গেছে কি, আমরা সময় দেওয়া মানে বুঝি যে বাসায় বসে একটু আরাম করা, রিল্যাক্স করা। ইটস নট লাইক দ্যাট। আপনি রিল্যাক্স করবেন হয়তো বা বছরে একবার ঘুরতে যান 15 দিনের জন্য। কিছু ডাক্তারকে আমি দেখলাম, আমার খুব ভালো লাগতো যে উনি লিখে রাখছে, খুলনার একজন নাম করা ডাক্তার, এখন মনে পড়ে, ডিসেম্বরের 16 থেকে ডিসেম্বর 31 কোনো রোগী দেখবো না, বিদেশ ট্যুর। ওয়ান্ডারফুল। তার মানে দেখেন, তার মানে কিন্তু দেখেন এটাও কিন্তু সেই ওই যে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স, ডিলেড গ্র্যাটিফিকেশন। তার পরিবারের বাচ্চারা ওয়েট করছে, সারা বছর কষ্ট করতেছে, ও জানে যে ওকে লাস্ট 15 ডেজ। এই যে ফ্যান্টাস্টিক। আমি মনে করি এই জায়গায় তো আমাদের ফোকাস দিতে হবে কোয়ালিটিতে, নট কোয়ান্টিটি। কোয়ান্টিটি, অ্যাবসলিউটলি ভাই, আপনি এই জিনিসটা খুব ভালো লাগলো, আপনি কথা বারবার মেনশন করছেন যে আমরা যাব হচ্ছে কোয়ালিটি, নট দ্য কোয়ান্টিটি। পালস একটি ডিজিটাল হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি অনলাইনে ডাক্তার কনসালটেশন, ওষুধ অর্ডার, প্যাথোলজি টেস্ট, নার্সিং ও কেয়ার গিভার সার্ভিস সব কিছুই এক ছাতার নিচে পেতে পারেন। এখানে 3টি প্যাকেজ আছে: আভাস, সুরক্ষা এবং নিশ্চয়তা। প্রোমো কোড X50 ব্যবহার করলে পালসের যে কোনো প্যাকেজে পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন পালসের ওয়েবসাইটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, এরপরে যে প্রশ্ন, আমরা হয়তো এখন খুব ফাস্ট আপনাকে কিছু কোশ্চেন, জি, জি। সেটা হচ্ছে ভাই, ভালো বস কি করে হব? ভালো বস হওয়ার আসলে অনেকগুলো কিছু হতে পারে, বাট আমি বলবো 1 নম্বর জিনিস বসদের প্রতি, লিসেন অ্যাক্টিভলি, নাম্বার 1। ওকে, আপনার জুনিয়রদের কথা শুনুন। বাংলাদেশে আমরা দেখেছি উল্টা হয়, আমরা যারা মুরব্বী হয়ে যায় তারা সারাক্ষণ বেশি কথা বলতে চাই, ছেলেপেলেরা দে জাস্ট ওয়ান্ট টু বি হার্ড। আপনি দেখবেন যে একটা ইয়াং বাচ্চা আপনার আন্ডারে কাজ করতেছে, ও সব কাজ করতে প্রস্তুত, খালি আপনি যদি একটু কথাটা শোনেন। আপনি বললেন যে আচ্ছা রফিক তুমি এই কাজটা করো, কিন্তু এটা না বলে যদি আচ্ছা রফিক আমরা চিন্তা করছি এই কাজটা তোমাকে দিয়ে করাতে চাই, তুমি কি মনে করছো বলো তো। তখন রফিক কী করবে, আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আমি তো ভালো, এই যে এইটুক যদি আপনি খালি করেন, দ্য ওয়ে ইউ আস্ক দ্য কোয়েশ্চেন, তো কানেক্টিং করতে হবে, লিসেন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এমপ্যাথি আনতে হবে। আজকে তাদেরকে ফেল করলে বুঝতে হবে যে ও ফেল করছে কেন। এটা কি ওর ও ঠিকমতো প্রস্তুতি নেয়নি এই জন্য, নাকি ওর
ফেল করেছে আপনার বিকজ অফ সামথিং এস, লাইক হয়তো বা আপনার মানে কোনো কারণে কম্পিউটারটা ভালো করেছে, তো অ্যাটিটিউড ভালো থাকে, যদি ফেল করে তাকে আমার এমব্রেস করা উচিত, তাকে বলতে হবে যে ডোন্ট ওয়ারি, নেক্সট টাইম ডু মোর। তখন এই বাচ্চাটা কী হবে, তখন এই ছেলেটা আরও বেশি হোল হার্টেড কাজ করে। এটা কেন বলছি, ট্রাস্ট বিল্ডিং করা। আমাদের দেশে যেটা হয়, কোনো কেউ যে ফেল করলে আমরা তখন উপরের কর্তৃপক্ষকে তাকে ফাঁসায় দিই, তখন কিন্তু এই ট্রাস্টটা সে পায় না, তখন কিন্তু ওরা ওদের সবচেয়ে লোয়েস্টটা করার চেষ্টা করে যে আমি কোনো রিস্ক নিব না। তো আমি একটা ভালো বস হব কখন, যখন আমি আমার টিমকে শুনবো, টিম আমার সাথে সব কিছু শেয়ার করবে, টিম আমার উপর ট্রাস্টটা হবে। তো এই জায়গাগুলো করতে পারলে আমি একটা ভালো বস হবো। আর রাইট টাইমে আমার টিমের জন্য উপরের কর্তৃপক্ষের সাথে ফাইট করতে হবে, ওদের ইনক্রিমেন্ট বোন এগুলো নিয়ে ফাইট করতে হবে, নিজেরটার থেকে আগে ওরটা দেখতে হবে। ইটস লাইক অন্টারপ্রেনরদের মতো। দেখেন একটা অন্টারপ্রেনর কী করে, ভালো অন্টারপ্রেনর কারা, নিজের টাকা আছে কি নাই স্যালারিটা ঠিক মতো দেয়। এবং আমরা যদি কানেক্ট করি দেখবেন যে ভালো কোম্পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে স্যালারি রাইট টাইমে দেয়। আর যে রাইট টাইমে দেয় না, সে সারা জীবন কখনো ভালো জায়গায় যেতে পারবে না। অ্যাবসলিউটলি ভাই, কমপ্লিটলি এগ্রি, কমপ্লিটলি। দরকার আমি লোন নিয়ে আমি চলবো, কিন্তু আমার স্যালারিটা দিতে হবে। আমি ভাইয়া ডক্টর বিবেক বিঞ্জার এভরিথিং অ্যাবাউট এন্টারপ্রেনারশিপ কোর্সটা যখন করি 2019-এ, তো ডক্টর বিবেক বিঞ্জার ইন্ডিয়াতে তখন আমাদের সাথে শেয়ার করছিল যে 2016-তে তার এমন ডিজাস্টার হয়, তার মানে সব বিক্রি করে দিতে হয়। তো তখন উনি লাস্টে ওনার একটা ছোটো একটা বাড়ি ছিল, খুব শখ করে কিনেছিল, স্টাফদের বেতন দিতে পারছিল না। তো উনি প্রতি মাসের স্যালারি হচ্ছে প্রতি মাসের 10 তারিখের মধ্যে দিয়ে দেন, মানে প্রতি মাসে পরের মাসে 10 তারিখ, পরে লাস্ট উনি বাড়ি বিক্রি করে দেন, দিয়ে পরবর্তী 6 মাসের বেতন রেগুলার দিয়েছেন, এর মতো ওনার বিজনেস ডেভেলপ করেছে। আপনি যেটা বলেন একদম টু দ্য পয়েন্টের। না, আমি মনে করি বসদের এই কাজটা করো, বস আমরা ফাইট করি না, দেখেন বসরা কিন্তু নিজেকে নিয়ে ভাবে, লাস্টে কিন্তু সে আর বেশি দূর যেতে পারবে না, এরা কিন্তু কুইক কিল হয়। জি, তো ভালোবাসা হতে গেলে এই কয়েকটা জায়গায় ফোকাস করা দরকার। ভাইয়া আমরা এখন ফেসবুকে অনেক স্ট্যাটাস দেখি, সে কোনটাতে আটকায়, উনি কোনটাতে আটকায়, আমি কোনটাতে আটকাই, কর্মচারীরা কিসে আটকায়? কর্মচারীরা আসলে প্রশংসায় আটকায়। আচ্ছা, তাকে প্রতিদিন নিশ্চয়ই সে যে 8 ঘন্টা কাজ করছে, 10 ঘন্টা, তার মধ্যে খুঁটিনাটি কিছু না কিছু ভালো করছে, জি ভাই, এই রেগুলার প্রশংসা করতে হবে। আমরা যেটা করি প্রশংসাই করি না, আমরা মুখে কলু পেটে রাখি। এই জন্য আমি একটা পডকাস্টেও বলছিলাম এই কথাটা, সেটা হচ্ছে যে একজন ভালো বসের বৈশিষ্ট্য হচ্ছে সে, আপনি ফেল করলে চুপচাপ থাকে, ভালো করলে লাউডলি প্রশংসা করে। আর খারাপ বস, আর মানে ভালো বস হচ্ছে কি, আপনি যদি ভুল করেন চুপচাপ থাকবে, আর ভালো কিছু করলে প্রশংসা করবে। আর খারাপ বস হচ্ছে কি, আপনি প্রশংসা করলে চুপ করে থাকবে, খারাপ কিছু করলে লাউডলি বলবে। তো অ্যাজ এ এমপ্লয়ের আটকা হচ্ছে প্রশংসা, আপনি ছোটো ছোটো প্রশংসা করতে হবে। প্লাস 2 নম্বর হচ্ছে তাকে তার নিজেকে মানে ডেভেলপ করার সুযোগটা দিতে হবে। ওই লোকটা দেখবে যে আমি এখানে নিজের ডেভেলপ করাতে স্কিল ডেভেলপ করা, মানে তাকে দিয়ে নতুন নতুন কাজ করাতে হবে। মনে করেন ধরেন আজকে আপনি তাকে কাজ অ্যাসাইন করেছেন, 6 মাস পরে তাকে নতুন একটা কিছু কাজ করান, তখনই বোর্ডেমটা থাকবে সেম কাজ ভাই না করানো, না সেম কাজ তো করবেই, কিন্তু তাকে চ্যালেঞ্জ, তাকে এমনভাবে গ্রো করবেন যে আগে যে 8 ঘন্টায় যে কাজ করতো এখন যেন সে 6 ঘন্টায় করে, 2 ঘন্টা বেঁচে গেল, ওই 2 ঘন্টা তাকে নতুন কিছু দেন, মানে দেখেন তাতে কোম্পানিরও লাভ। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয়, একটা লোক 8 ঘন্টা দিয়ে যে কাজ করছে, পরে আস্তে আস্তে কি হয় জানেন, ওর কাজের গতি কমে যায়। কারণটা কি, ওর মধ্যে কোনো ভালো লাগা আসতেছে না। তো আপনি যে স্কোপ অফ ওয়ার্ক বাড়াতে হবে। আর যদি পসিবল হয়, ওকে যে 2 ঘন্টা দিয়ে এক্সট্রা কাজ করাচ্ছেন, তার একটা অংশ ওকে দেন না, 10% দেন, কমিশন এটা দিয়ে দিলাম, 10% দেন, অ্যাবসলিউটলি। এভাবেই গ্রো হয়। এবং ওয়ার্ল্ড ওয়াইড বড় কোম্পানিগুলো ঠিক এভাবেই গ্রো করছে, এই জন্য ওদের দেশের স্যালারিটা আস্তে আস্তে বেশ ভালো বাড়তে থাকে, কিন্তু কোম্পানি লস হচ্ছে না, কারণ কোম্পানি তো ওকে দিয়ে আরও বেশি রেভিনিউ আনছে। ভাই আপনার কাছে আমার পরের প্রশ্ন হচ্ছে সফট স্কিল কি? সফট স্কিল জি, সফট স্কিল বলতে কী বুঝি? কারণ আমি আমার গত কয়েকদিন এক্সপিরিয়েন্স হয়েছে, যেহেতু আমি নিজেও ভাই ট্রেনিং করাই, অনেক কোম্পানি সিও এমডি ওনারা সফট স্কিল বোঝেন না। সফট স্কিল বলতে কোন কোন স্কিল আপনি সিগনিফিকেন্ট ভাবে বলেন? সফট স্কিল না দিয়ে না বলে সাইমন সিনিক এনারা সবাই এদেরকে নাম দিচ্ছে পিপল স্কিল। আসলে মানে অ্যাজ এ হিউম্যান বিং আমার স্কিল, যেমন ধরেন আমি এক্সেল পারি, এটা তো আমার পিপল স্কিল না, এটা হচ্ছে টেকনিক্যাল স্কিল। এটা হার্ড স্কিল বলবো, হার্ড স্কিল বলবো, হার্ড স্কিল বা টেকনিক্যাল স্কিল সহজ করে বলি। যেমন আমি একটা কাজ করতে পারি, এটা হচ্ছে আপনার হার্ড স্কিল। কাজটা কিভাবে করতেছে, এটা হচ্ছে সফট স্কিল। সফট স্কিল মানে হচ্ছে কমিউনিকেশন স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাডাপ্টেবিলিটি, যেগুলো আসলে আপনি ইনট্যাঞ্জিবল বলা যায়, ইনট্যাঞ্জিবল, যেগুলো ফিলিংয়ের ব্যাপার, কথা বলা, কিভাবে কথা বলা, এগুলো সব সফট স্কিলের পার্ট। এবং এইটা কিন্তু আরও বেশি ইম্প্যাক্ট হয়। যেমন একটা স্ট্যাটিস্টিক আপনার সাথে শেয়ার করি, বলা হচ্ছে ওয়ার্ল্ডে 2 জন মানুষের মধ্যে যে কনফ্লিক্ট হয়, তার 10% হচ্ছে কী বলা হয়েছে, আর 90% কনফ্লিক্ট হয় কীভাবে বলা হয়েছে। তাহলে কী বলা হয়েছে হার্ড জিনিস, এটা হার্ড স্কিল যারা আছে সে বলবে। যেমন দেখবেন একটা ইঞ্জিনিয়ার, সে পটপট করে কথা বলে, না প্রোডাক্টে যন্ত্রে ফেইলিয়ার আছে, না এটা প্রোডাক্টটা ঠিক মতো কাজ হয়নি। কিন্তু একজন যে ইঞ্জিনিয়ার না, যার কমিউনিকেশন ভালো, সে কি বলবে, আচ্ছা আই থিঙ্ক দ্যাট প্রোডাক্টে খুব ভালো হয়েছে, অনেক ভালো, বাট এই জায়গাটা আরেকটু মনে আমরা ইমপ্রুভ করতে পারি। তাহলে কি হচ্ছে,
এই যে সফট স্কিল তার মধ্যে আছে, মেসেজটাই চেঞ্জ হয়ে মেসেজ যাচ্ছে। আছে। তার মানে কি দেখেন 90%। আর একটা আপনাকে ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি, একটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রিসার্চ থেকে এসেছিল যে আমরা যখন ইমোশনাল কোনো কিছু কমিউনিকেট করি জি ভাই। সেখানে মাত্র 7% হচ্ছে ভার্বাল, 93% হচ্ছে নন ভার্বাল। এই নন ভার্বালটা কি? সফট। আমি আপনাকে একটা ফিডব্যাক দেবো, কঠিন ফিডব্যাক, আমার যদি সফট স্কিল না থাকে আমি কীভাবে দেবো? সাদি পারলেন না, সরি, ইউ আর ফায়ার্ড। আর আমার যদি সফট স্কিল হয়, আচ্ছা সাদি আপনি তো কাজটা করেছিলেন, এইভাবে করেছেন, এবং আমার বডির মধ্যে যদি আমি এমপ্যাথি শো করি, আপনার প্রতি একটা ভালোবাসা শো করি, তখন কি হবে? মেসেজটা ডিফারেন্ট হতে যাবে। জেস্টার পোস্টার তো নিয়ে সফট স্কিল আসলে ভয়ঙ্কর ভ্যালুয়েবল। আমরা সফট স্কিলকে ইগনোর করছি, মানে আমার কোম্পানিকে আসলে অনেক ছোট করে রাখছে। হ্যাঁ, তাহলে কি আপনি যেটা বললেন, আমি যদি একটু সিগনিফিকেন্ট করি, আপনি বললেন কমিউনিকেশন স্কিল, এটা বর্তমানে যেটা বলা হচ্ছে পিপল স্কিল। তাহলে কি ভাই পিপল স্কিল মানে আমরা বলতে পারি যে পাবলিক স্পিকিং, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, সফট স্কিল, এগুলো সবকিছুই হচ্ছে সফট স্কিল অথবা পিপল স্কিল, রাইট? যেমন আমি ইংলিশ কথা বলতে পারি, এটা হার্ড স্কিল। হার্ড স্কিল কিন্তু কিভাবে বলছি, আমি কি মডুলেশন করি কিনা? Voice modulation. যেমন আপনি খুব সুন্দর করছেন, আমি দেখলাম যে আপনি খুব মডুলেট করছেন, মাঝে মাঝে আপনি আপ করছেন, টোন চেঞ্জ করছেন, দ্যাট ইজ সফট। জি ভাই। তা আপনি যদি শুধু একইভাবে কথা বলেন তখন কি হচ্ছে? এটা কিন্তু হার্ড। সফট মানে হচ্ছে ইউ উইল বি চেঞ্জিং ইউর টোন, ভোকাল, সব কিছু, এটাই তো আপনার সফট স্কিল। এবং যে কোনো লাইনে আপনি দেখবেন যে ভালো শিল্পী হচ্ছে, ইভেন ভালো অ্যাক্টর, ভালো সিঙ্গার, তারা সিঙ্গার ভালো হচ্ছে কি টেকনিক্যাল অ্যাবিলিটিসের কারণে? নো, টেকনিক্যাল অ্যাবিলিটিস এভরিবডি গট দ্য সেম টাইপ, বাট দিস সফট স্কিল, কীভাবে পরিবেশন করছি, প্রেজেন্ট করছি, এটাই তো আপনার সফট স্কিল। ভাইয়া, কমিউনিকেশন স্কিলটা আসলে কি? কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে যে আমরা বলি যে 3টা জিনিস। একটা হচ্ছে যে আমি ভালোভাবে কথা বলতে পারি, 2 নম্বর হচ্ছে আমি অন্যের কথা ভালোভাবে শুনি, আর 3 নম্বর হচ্ছে যা বলতে চাই সেটা আরেকজন বুঝতেছে। জি ভাই। এই 3টা জিনিস কমিউনিকেশন স্কিল। আমি কথা বলতে পারি ভালো, আমি শুনি ভালো, আর হচ্ছে যা বুঝাইতে চাই মানুষ সেটা বোঝে। ভাইয়া, আমরা দেখছি আমাদের জীবনে অনেক স্কিল জানা প্রয়োজন। আমি এই যে প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি, এটা অনেকের কাছ থেকে শুনছি, এবং আমি যেহেতু আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, আমার কাছে মনে হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। জি। সেটা হচ্ছে ব্যাস সেলস। আমি সেলস কিভাবে করব? সেলস কিভাবে করবেন? সেলসটা আমি মনে করি সবচাইতে গুরুত্বপূর্ণ স্কিল, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাইকে সেল করতে হয়। আমরা জেনে বা না বুঝে সেল করি, কিন্তু আমি যখন নিজেকে প্রেজেন্ট করছি এটাও তো সেলিং করছি, চাকরির জন্য সেল করছি, আমার প্রোডাক্ট সেল করছি, বিয়ের বাজারে যাচ্ছি সেল করছি। সো সেলিংটা আসলে একটা বাচ্চা জন্ম হওয়ার পর কান্না করে, সেটাও কি সেল? অবশ্যই সেল করে, ইয়েস, যে ডাকছে যে আমাকে তুমি অ্যাটেনশন দাও। তো সেলিংটা আমরা করতে গেলে যেটা হচ্ছে, আমাকে ওই বুঝতে হবে যে আসলে কাস্টমারের কোন সমস্যাটা আমি সমাধান করছি, এটা মাথায় রাখতে হবে। আই হ্যাভ টু ওয়ার্ক লাইক এ প্রবলেম সলভার, আই হ্যাভ টু ওয়ার্ক লাইক এ কাউন্সিলার আর কোচ, যে থেরাপি আর কি। ওর কোন প্রোডাক্টটা লাগবে, কেন লাগবে, অনেক সময় কাস্টমার নিজে বোঝে না। এই জন্য সত্য আদাল একটা কথা বলেছে যে আনআর্টিকুলেটেড নিড, এটা কাস্টমারের বুঝতে হবে। অনেক সময় কাস্টমার বলছে একটা কিন্তু বুঝাইতে চায় একটা। যেমন কাস্টমার যদি বলে যে না না এটা অনেক এক্সপেন্সিভ, এর মানে কি সে বলছে দাম বেশি? না, মানে বোঝাতে চাইছে যে টাকাটা কোথা থেকে আনবে। এখন আমি যদি ভালো সেলস পার্সনে কী করবো? ধরেন আপনি একটা গাড়ি কিনতে আসছে, 20 লাখ টাকা, না আমার তো বাজেট 15 লাখ। আপনি তখন কী বলতে, স্যার উই হ্যাভ এ ফ্যান্টাস্টিক লোন ফ্যাসিলিটি ফর ইউ। বলছে না আমি তো পারবো না, ইএমআই। না না স্যার, আমাদের 5 বছর না, আমরা 10 বছরের লোন আছে। তার মানে কি হচ্ছে? তার মানে কি আমি মূল জায়গাতে যাচ্ছি, কিন্তু সমস্যাটা কি কাস্টমার বলে একটা, বোঝে একটা, বলে আর একটা। আমাকে বুঝতে হবে উনি আসলে কি অরিজিনালি বোঝাতে চাইছে। কাস্টমারের আসল পেইন পয়েন্টটা ম্যাক্সিমাম সময় কাস্টমার বলতে পারে না। এই কারণে বর্তমানে সেলস পার্সনদেরকে ইমোশনাল ইন্টেলিজেন্স সেলস পার্সন হইতে হবে, বিকজ তাকে বুঝতে হবে যে কাস্টমার আসলে কি চায়, কি অরিজিনালি চাচ্ছে, এবং তার কোথায় পেইন পয়েন্ট এবং কোন কোন জায়গায় সমস্যা, সেটা যদি আমি অ্যাড্রেস করতে পারি তাহলে আই ক্যান সেল মাই প্রোডাক্ট। তার মানে কি ভাই, কাস্টমারের যে পেইন পয়েন্ট আছে, জি, এটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি সেল করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা বলি, যেটা আমরা কমিউনিকেশনে বলি, সেটা হচ্ছে কমিউনিকেশন সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ওইটা বোঝা যেটা বলা হয় নাই, ওইটা শোনা যেটা বলা হয় নাই। কাস্টমার কি বলতে চাইছে বলে না, ওইটাও বুঝে ফেলা, তারা হচ্ছে বেস্ট সেলস পার্সন হবে। ভাইয়া, আমি যদি আপনাকে বলি এই পৃথিবীতে একটা মানুষের শুধুমাত্র একটা স্কিল থাকবে, সেই স্কিলটা কোনটা হবে ফ্রম ইওর ওন পয়েন্ট অফ ভিউ? লিসেনিং স্কিল। অনলি লিসেনিং স্কিল। মানে যদি একটা বলছেন, যেহেতু একটা সুযোগ দিচ্ছেন এই জন্য, জি একটা ফার্স্ট ওয়ান আমি বলবো যে 1 নাম্বার যদি কেউ বলে, নাম্বার 1 বল লিসেনিং বলবো আমি। যদি আরেকটা সুযোগ দিই ভাইয়া? লিসেনিং এর পরে আরেকটা যদি হয়? জি ভাই। লিসেনিং এর পরে তাহলে আমি বলবো হচ্ছে ওই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, সেলফ অ্যাওয়ারনেস, আমি নিজে কি দরকার, কেন আমি পৃথিবীতে এসে, এটা বোঝা। ইমোশনাল ইন্টেলিজেন্স। 2 নাম্বার সেলফ অ্যাওয়ারনেস, আমি আরো প্রিসাইজলি বলবো সেলফ অ্যাওয়ারনেস। আমার এই লিসেনিং স্কিলের পরেই আসবে সেলফ অ্যাওয়ারনেস। ওকে ভাইয়া,
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যা কোথায়? মূল সমস্যা একেবারে সহজ করে বলি, মূল সমস্যা হচ্ছে আমাকে অ্যান্সার মুখস্থ করে লেখা শেখায় কিন্তু প্রশ্ন করতে শেখায় না। আচ্ছা, আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটি এইটাই, আমাদের কিউরিওসিটিটা ডেভেলপ করে না। জি ভাই। আমাদের এই জন্য রোবট বানায় ফেলা হচ্ছে। এই জন্য বাংলাদেশের স্টুডেন্টরা দে আর ভেরি গুড অ্যাট অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স, মুখস্থ করে অ্যান্সার লিখতে পারে জি ভাই। কিন্তু উই ক্যান নট আস্ক দ্য কোয়েশ্চেন, এবং আস্ক কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারছি না বলে আমাদের ক্রিটিক্যাল স্কিল ডেভেলপ হচ্ছে না, এই জন্য আমরা কোনো ইনোভেশন করতে পারছি না। ওকে, আচ্ছা ভাইয়া, বাংলাদেশে টিচারদের স্যালারি এত কম কেন? এটা স্কিলের ব্যাপার আর কি, মানে এটা কানেক্টেড উইথ দ্য স্কিল। এবং বাংলাদেশে যেহেতু জি ভাই। সমাজে আমরা মনে করছি যে পড়ালেখার ডিগ্রির ভ্যালুটা নাই। জি ভাই। দেখেন একটা সারা পৃথিবী কিন্তু কোথায় চলে গেছে, স্কিল না, স্কিল, স্কিলড ইকোনমি না এখন হয়েছে। অ্যাবসলিউটলি। বিশেষ করে সামনের দিকে টিচারের বেতন আরো কমবে, কারণ মনে হচ্ছে যে তাহলে সার্ভাইভ কিভাবে করবে? এখন তো সার্ভাইভ করে না, কদিন পর দেখি আন্দোলন হচ্ছে রাস্তায়। এই কারণে আপনি দেখবেন যে দিন দিন কি হচ্ছে, সবচেয়ে লো কোয়ালিটির মানুষগুলো টিচিংয়ে আসছে, বিগ ক্রাইসিস। আচ্ছা ভাই, আমি একটা পডকাস্টে আপনার একটা কথা শুনেছিলাম, একটু অবাক হয়েছিলাম যে আরিফ ভাই কথাটা কেন বললেন। আরিফ ভাই বললেন যে আমি একদিন রাস্তায় বের হয়েছি, বের হওয়ার পর দেখছি ট্রাফিক জ্যাম। তো ট্রাফিকের কথা কেউ শুনছে না, সিগন্যাল মানছে না। তো আপনি এর জন্য টিচারদের দোষ দিচ্ছিলেন কেন? কারণটা হচ্ছে যে বাচ্চারা কিন্তু প্যারেন্টদের থেকে টিচারদেরকে বড় মনে করে। দেখেন খেয়াল করে, ছোটবেলা থেকে আপনি নিজে বলেন, আমাদের স্কুলিংটা মনে আছে, প্রাইমারি স্কুলিং বা ওই সময় আমাদের শিক্ষকরা কত শক্তিশালী ছিলেন। তারা আমাকে শিখাইছে সৎ থাকতে হবে, সাহস থাকতে হবে, এবং আমাদের বাবা মারাও তাদেরকে দাওয়াত করে খাওয়াতেন। আমি দেখতাম, আমার চোখের সামনে ভেসে উঠতো যে আমি টিচারের মতো হব। টিচাররা ছিল একসময় রোল মডেল, আর এখন কি হয়েছে, টিচার হয়ে গেছে একটা বাংলাদেশের মাস্টারই হয়ে গেছে গালি। কারণ কি, আমরা ছোটবেলা থেকে মাস্টাররা চাকরি নিচ্ছে ঘুষ দিয়ে, আর সমাজের সবচাইতে লো কোয়ালিটির টিচিংয়ে ঢুকছে। এবং এইটা শুরু হয়েছে প্রাইমারি স্কুল থেকে, হাই স্কুলে চলে আসছে, এখন ইউনিভার্সিটি চলে আসছে। ইউনিভার্সিটিতে এখন ঘুরে ফিরে সবচাইতে লো কোয়ালিটি যারা, তারাই টিচিংয়ে আসছে। তারা মনে করছে টিচিংয়ে গেলে আমার কমফোর্টের জায়গা, আরাম। কেউ শিখতে চাচ্ছে না, মানে টিচিংটা বাংলাদেশে বানানো হচ্ছে সহজ। কারণ কি, এই টিচিংয়ে কোনো আপনার নেই, মানে আপনার অ্যাকাউন্টেবিলিটি নেই। সাদি ভাই দেখেন খেয়াল করে, আজকে একটা টিচার ভালো না খারাপ আপনি কি মেজার করার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আপনি একটা কোম্পানির ভালো সিইও না খারাপ মেজার করার উপায় আছে, কিন্তু কোম্পানির প্রফিট হয়েছে কিনা বোঝেন, তাই না? কিন্তু আমাদের মেজার করার কোনো উপায় আছে? আজকে টিচিংটা এই জন্য বাংলাদেশের সবচেয়ে লো কোয়ালিটি মানুষজন এখন টিচিংটা বেছে নিচ্ছে, এবং এটা সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট। বিদেশে আপনি 20-30 লাখ টাকা খরচ করে একটা পিএইচডি নিয়ে আসবেন, টিচার হয়ে যাবেন, মাশাআল্লাহ। কিন্তু ভাই তাহলে হলে তো আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। জাতি ধ্বংস হয়ে গেছে, অলরেডি হয়ে যাচ্ছে না, ধ্বংস হয়ে গেছে। এবং সবচেয়ে বড় প্রবলেম টিচার। সেদিন আমি দেখলাম যে একজন মনীষী বলে গেছে যে 2 প্রকার গ্রুপ যখন নষ্ট হয়ে যায় তখন দেশ শেষ। একটা হচ্ছে টিচার, একটা হচ্ছে ডাক্তার। এই 2 গ্রুপ যদি ডিসঅনেস্ট হয় তাহলে আমরা শেষ। ডাক্তারের ব্যাপারে আমি বলবো না, কারণ আমি জানি না ওটা, আমি তো ওই জানি না। কিন্তু টিচাররা বাংলাদেশের সবচাইতে অযোগ্য এবং ডিসঅনেস্ট গ্রুপটা এইখানে ঢুকছে আনফর্চুনেটলি। সো এটা বাংলাদেশের জন্য খুবই খুবই মানে একটা সংকটের জায়গা। এটা থেকে পরিত্রাণ করা মানে উচিত, খুবই কুইকলি ডিসিশন নেওয়া উচিত। সলিউশন কী ভাই? সলিউশনটা হচ্ছে যে যোগ্য এবং ভালো মানুষদেরকে, মানে 2টা ক্রাইটেরিয়া আমি বলি, কীভাবে ফাইন্ড আউট করবো? কীভাবে ফাইন্ড আউট করবো। একটা হচ্ছে যে যোগ্য কিনা ফাইন্ড আউট কত খুবই সহজ ভাইয়া, সেটা হচ্ছে পড়ালেখা নিজে কতটা ভালো করেছে। আপনি দেখবেন যে মজার ব্যাপার বলি, ইদানিং বিজনেস স্কুলের টিচার হচ্ছে যারা এক সময়কার ব্যাক বেঞ্চাররা, জি ভাই, যারা একসময় নিজেরা পড়ালেখাকে হেট করতো। পড়ালেখাটা তো ভালোবাসার জিনিস। সারা পৃথিবীতে আপনি দেখেন বিলিয়নিয়ারদের যে হ্যাবিট নিয়ে রিসার্চ হচ্ছে না, জি ভাই, এই হ্যাবিটে 1 নম্বরে কমন পাওয়া গেছে কি জানেন? রিডিং অ্যাবিলিটি। ওয়ারেন বাফেট সারাদিন পড়ে, অ্যামাজনের জেফ বেজোস সারাদিন পড়ছে, মার্ক জুকারবার্গ। এই জন্য কিন্তু ওদের দেশে আজকে একজন রাইটার বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। জি ভাই, হ্যারি পটারের যে আপনার যে রাউলিং, উনি বিলিয়নিয়ার হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সো বাংলাদেশের জাস্ট অপোজিট হচ্ছে। তো চেঞ্জ করতে গেলে কী করতে হবে? যোগ্যতা দেখতে হবে, যে ও কি যোগ্য ছিল কিনা। হ্যাঁ, সমস্যাটা হয়েছে কি, আমাদের দেশে আনফর্চুনেটলি অনেক সময় আমরা যে ফার্স্ট ক্লাস আছে ওরা টিচার বানাই, কিন্তু হয়তো বা ফার্স্ট ক্লাস সেকেন্ড ওর থেকে বেটার টিচার। কারণ কি, টিচিংয়ে শুধু যোগ্য হলে হবে না, আমি ডেলিভারি করতে পারি কিনা, আমার এমপ্যাথি আছে কিনা, যেন আমি বাচ্চাদের লাইফটা বুঝতেছে কিনা। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যারা বেশিরভাগ ফার্স্ট হয় তার দেখলাম এমপ্যাথি নাই। ও সারা জীবন তো কষ্ট করে পড়ালেখা করে, ও সারা জীবন কিন্তু অটোমেটিক পড়ালেখা করছে। ওই জন্য চ্যালেঞ্জিং বাচ্চা, যে বাচ্চারা পড়ালেখা করতে স্ট্রাগল করছে। জি ভাই, আর একটা নতুন থিওরি আমি বের করছি, যে বাচ্চারা পড়া বুঝতে বেশি স্ট্রাগল করে তারা আসলে বেশি ব্রিলিয়ান্ট। দায়িত্ব নিয়ে বলি। কি বলেন ভাই? ইয়েস, কারণ ও টিচারের কথা বিশ্বাস করছে না আনলেস হি অর শি আন্ডারস্ট্যান্ড ইট। তার মানে কি, ও ওইটা বোঝার জন্য বলতেছে না আমি তো ধরতে পারতেছি না, তার মানে কি আসলে বেশি ব্রিলিয়ান্ট, ওর ক্রিটিক্যাল স্কিল বেশি ভালো। আমাদের সমাজে ওদেরকে আমরা খারাপ স্টুডেন্ট ধরি, বাট দে আর অ্যাকচুয়ালি মোর ব্রিলিয়ান্ট, কারণ দে আর রেজিস্টিং দ্য লার্নিং আনলেস দে গট এ ফ্যান্টাস্টিক টিচার। আপনি খেয়াল করে দেখবেন যে কিছু কিছু স্টুডেন্ট ক্লাসে ফেল করতেছে, মেইন কারণটা হয়তো টিচারটা খারাপ। ওই যখন বেস্ট টিচারের কাছে গেছে হয়তো ফার্স্ট হয়েছে।
দেখেন আপনি যারা রেজিস্ট করে, এই জন্য আমি নতুন থিওরি দিয়েছি, দ্য স্টুডেন্ট হু রেজিস্ট টু লার্ন কুইকলি, তারা আসলে বেটার স্টুডেন্ট। ভাই আপনি একটা ম্যাট্রিক্স ইন্ট্রোডিউস করেছেন, 2x2 2x2 matrix। এটা একটু বলেন যদি। এটা আমি 2x2 ম্যাট্রিক্স বলছি যে আমি বলছি যে একটা মানুষকে বোঝার জন্য, বসকে বোঝার জন্য 2x2 একটা হচ্ছে যোগ্য না অযোগ্য, আর একটা হচ্ছে ভালো না খারাপ। তো আমার সুইট স্পট হচ্ছে যে একটা মানুষকে একই সাথে যোগ্য হতে হবে আবার ভালো হইতে হবে। ওকে, কিন্তু আমাদের সমাজে দেখতেছে কি হচ্ছে জানেন, অযোগ্য খারাপরা উপরে আছে এবং যোগ্য কিন্তু খারাপ মানুষের উপরে আছে। কেন? কারণ ভালো মানুষরা বাংলাদেশের কনটেক্সট হচ্ছে লেজি হয়, এরা ইগো নিয়ে বসে থাকে, এই জন্য নিজেকে ডেভেলপ করে না। সলিউশন কি ভাই? সলিউশন হচ্ছে ভালো মানুষদেরকে এখন ইন্সপায়ার্ড হইতে হবে, ইন্সপায়ার্ড হয়ে তাকে স্কিল ডেভেলপ বাই সেলফ ভাই, বাই সেলফ, মানে তাকে উপরে উঠতে হবে আস্তে আস্তে। মানে আমি ভালো মানুষ, ঘরে বসে আছি, গরিব না, এটা না, আমাকে ওয়েলথ অ্যাকুমুলেট করতে হবে। আমরা ভাই সবসময় নিজেকে গরিব হিসেবে তুলে ধরতে তো প্রাউড ফিল করি কেন? এর কারণটা হচ্ছে যে আমরা 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 না ওই যে এটাকে আমরা বলি কোপিং মেকানিজম। তারা মানসিক রোগী। যারা বলছে যে গরিব, এর মানে হচ্ছে যে সে নিজে লাইফে ওয়েলথ ইনকাম করতে পারে নাই, সে এটাকে একটা কোপিং মেকানিজম, সে জানে যে সে হেরে গেছে, এটাকে সমাজে দেখানোর জন্য বলে না আমি তো সৎ ছিলাম, হুইচ ইজ এ রং ওয়ার্ড। বাংলাদেশে কি সৎ থেকে কোটিপতি হচ্ছে না? অবশ্যই হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, বাংলাদেশে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি কেন বলবো? কারণ কি আমি খাটিনি, আমি যে খাটিনি, পরিশ্রম করি, ওইটাকে আমি রেশনালাইজ করতেছি যে আমি ভালো মানুষ, হুইচ ইজ রং। হ্যাঁ, আমাদের যখন কিছু আগে কনভারসেশন হচ্ছিল পডকাস্টে পূর্বে, আপনি একটা ওয়ার্ডের কথা বলেছেন, দুটো ওয়ার্ড, ইনপুট প্লাস আউটপুট। এটা যদি একটু বুঝিয়ে বলেন ভাইয়া। যে এটা একটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আমরা একটা বইও লিখেছিলাম, ওইটাতে আমি এটা খুব চমৎকার করে একটা বইয়ের নামটা যদি একটু মেনশন। কোড অফ সাকসেস। কোড অফ সাকসেস কোথায় পাবো ভাইয়া আমরা বইটা? এটা আপনার ওইভাবে তো আসলে মানে কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্মে আছে, আর ওইভাবে মুদ্রণ করা হয়নি, বাট আমার কাছে যোগাযোগ করতে পারে। আচ্ছা, আমরা যেটা করতে পারি, আমরা আমাদের হচ্ছে পডকাস্টের নিচে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা যা ইন্টারেস্টেড থাকবেন সেখানে যদি আপনাদের ইন্টারেস্ট শো করে আপনার ডিটেলস দেন, আমরা অবশ্যই আপনাদের কাছে সেই বই পৌঁছে দিব অথবা আপনাদের সাথে কানেক্ট করা হবে। থ্যাংক ইউ ভেরি কোড মাচ। অফ সাকসেসে ভাই আমি একটা জিনিস লিখছিলাম যে আমরা সাধারণত ওই যে আপনার হতাশ হওয়ার সাথে কানেক্টেড, যে আমরা আউটপুট ওরিয়েন্টেড লাইফে বিশ্বাস করি। জি ভাই, আমরা সবসময় মেজার করি আমি কি পেয়েছি। উই মেজার আওয়ার সাকসেস বেসড অন হোয়াট উই গট ইন আওয়ার লাইফ, বাট উই ডোন্ট মেজার আওয়ার সাকসেস বেসড অন হোয়াট দ্য পার্সন আই এম বিকামিং। তা এটাকে আমরা বলছি ইনপুট আউটপুট। আমি যদি আমার স্কিল বাড়াতে থাকি, খোঁজ নিই, বাই প্রোডাক্ট টাকা আসবেই। জি ভাই, কিন্তু আমরা ফোকাস করি বেশি টাকা ওয়েলথের দিকে, কিন্তু আমরা বলছি ফোকাসটা চেঞ্জ করো, তুমি তোমার স্কিল বাড়াও, মার্কেটেবিলিটি বাড়াও, সেলিং টেকনিক বাড়াও, টাকা এমনি আসবে। আচ্ছা এটাকেই বলছি ইনপুট আউটপুট। ভাইয়া, আমাদের একটা বিষয়, সেটা হচ্ছে আমরা ডিপ ওয়ার্ক করতে পারি না। ডিপ ওয়ার্কটা কীভাবে করব এবং কেন করব? জি, ডিপ ওয়ার্কটা কানেক্টেড উইথ অ্যাকচুয়ালি মাই কলিং, ওই যে অবসেশনের সাথে কানেক্টেড, প্যাশনের সাথে কানেক্টেড। সো ডিপ ওয়ার্কটা আমরা করতে পারছি না, কারণটা হয়েছে কি, আমি যে কাজটা করছি এই কাজটা আমি ভালো লাগা থেকে করছি না, আমি আমার জন্য করছি না, আমি করছি যে টাকা কামাবো কীভাবে, যার ফলে হয়েছে কি বেশিক্ষণ আমার ধৈর্যটা থাকে না। এই জন্য ডিপ ওয়ার্ক করার এক নাম্বার কাজটা হচ্ছে আমার এটা প্যাশন কিনা, তখন আমি ডিপ ওয়ার্ক, আর ডিপ ওয়ার্ক জোর করে ডিপ ওয়ার্ক আনতে হবে। সেটা হচ্ছে আপনাকে যে কয় ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা টানা কাজ করতে হবে। কারণ কি, আপনি যদি একাধিক টানা কিছু সময় বসে না থাকেন, আপনার ফ্লোটা আসবে না। ফ্লো স্টেট মানে হচ্ছে কি, যখন আপনার ব্রেন চলে গেছে ওই হায়েস্ট লেভেলে, ইনোভেশন লেভেলে, আমরা ওইটায় যাওয়ার আগেই ডিস্ট্রাক্টেড হয়ে অন্য কিছুতে ঢুকে পড়ি। তার মানে কি আবার রিডু করতে হচ্ছে। সাপোজ আপনি মনে করেন আপনি সেলস নিয়ে চিন্তা করছেন সেলস। ডিপ ওয়ার্ক মানে কি, আপনি টানা 3 থেকে 6 ঘন্টা 5 ঘন্টা টানা এটা নিয়ে ভাববেন, পড়বেন, কোনো ডিস্ট্রাকশন আসতে পারবে না। কিন্তু ডিস্ট্রাকশনটা আমাদের করে ফেলে আমাদের কি হয়েছে, আমাদের ওই যে ডিপ, ওই আসল জায়গা থেকে যেখানে ইনোভেশন আমি করতে পারতাম, ওই জায়গা থেকে আমাকে সরাই নিয়ে আসছে। সো ডিপ ওয়ার্কের করার জন্য আপনাকে না কিছু পলিসি ফলো করা উচিত, যা আপনাকে ডিস্ট্রাক্টেড যাতে না হয়। এই জন্য ওয়ার্ল্ডে যারা খুব সাকসেসফুল মানুষ, তারা ওই কিছু সময় কাউকে আসতে দেয় না। কতটুকু সময় ভাই, কতক্ষণের জন্য? অ্যাটলিস্ট এটা ডিপেন্ড করে আপনার প্রতিদিন, হয়তো বা এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি ফ্লো স্টেটে কখন যান আপনি নিজে বুঝবেন। যে আচ্ছা আমি চিন্তা করতে করতে, পড়তে গবেষণা করতে করতে কোন টাইমে আমি হিট করি, সেইটা আপনার যদি হয় 2 ঘন্টা, তাহলে টানা 2 ঘন্টা আপনি বলে দেবেন কেউ যেন আমার আশেপাশে না আসে। ইভেন আমি একজনকে চিনি, আমার IBA এর একজন সিনিয়র ভাই ছিল, 2 বছর সিনিয়র, ওনার কাছ থেকে আমি শিখছিলাম। মাই গড, একবার আমরা পড়তে বসলাম, ওনারা বললো আরিফ 2 ঘন্টা আমরা একসাথে বসবো, কেউ কারোর সাথে কথা বলবো না। তখন আমি ওর মধ্যে একটু কথা বলার চেষ্টা করছি, বলছে চুপ। পরে ওনার ওয়াইফ আমাকে বলছে, আরিফ তুমি জানো না, ও এরকমই করে। একবার আমাকে 2 ঘন্টা বলছে, 2 ঘন্টা আসবে না, আমি খালি 1 ঘন্টা পরে চা নিয়ে আসছিলাম, চা ধরে ছুলে ফেলে দিছে। ওই যে ডিপ ওয়ার্ক করে যারা, এবং এই ক্রিয়েটিভ এই মানুষগুলো কিন্তু লাইফে অনেক সাকসেসফুল হয়, বাট তাদের সাথে যারা চলবে তাদেরকে অনেক বেশি এমপ্যাথেটিক হতে হবে। এই জন্য আপনার কাজ হচ্ছে ওইটা বলে নাও পরিবারকে, যে দেখো
আগামী 2 ঘন্টা দিস ইজ মাই টাইম, আমি রিসার্চ করবো। আর ডিপ ওয়ার্ক করলে লাভটা কী হবে জানেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি হবে আউটস্ট্যান্ডিং। এই জন্যই কিন্তু ওয়ার্ল্ডে দেখেন একটা ব্রেক থ্রু প্রোডাক্ট কেন আসতেছে, ইজন্ট ইট ফ্যান্টাস্টিক? ওর মাথায় আসতেছে, কেন আসতেছে? বিকজ ও ফ্লো স্টেটে চলে গেছে। যেমন স্টিভ জবসে যারা চাকরি করেছে অনেকের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তারপর তারা খুশি, বলছে না আমি স্টিভ জবসের কাছে অনেক কিছু শিখছি। বলছে রাত 4টায় বাড়ি আসছি, আবার সকাল 8টায় চলে যেতে হয়েছে। ওই যে ডিপ ওয়ার্ক। তার মানে যখন প্রোডাক্টের কাজ চলছে তখন তারা কিন্তু একেবারে সব কিছু বাদ দিয়ে ওইটার উপর ফোকাস। এই ডিপ ওয়ার্ক দিকে গেলে কী হয়, প্রোডাক্টের কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটি হয় আসলে, এবং আপনার যে মাথা থেকে যে গবেষণার যে বেরোচ্ছে ওইটা হবে অনেক বেশি হাই কোয়ালিটি, যেটা আসলে মানুষের জীবন পরিবর্তন করে দেবে। ওয়ার্ল্ডের যত বড় ইউনিভার্সাল সব কিন্তু এই ডিপ ওয়ার্ক থেকে এসেছে। ওয়াও ভাইয়া, আপনি দুটো শব্দ দেখি প্রায় ইউজ করেন, একটি হচ্ছে আইকিউ, আরেকটি হচ্ছে ইকিউ। জি, আসলে এগুলো কি? আচ্ছা, আইকিউ হচ্ছে আমার ইন্টেলিজেন্সের নিউমেরিক্যাল মেজারমেন্ট। আচ্ছা, আমার প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল স্কিল এইগুলো কেমন, এইটার চেক করার উপায়। আমি ম্যাথে কেমন, আমি আইকিউর ফুল এব্রিভিয়েশনটা কি? ইন্টেলিজেন্ট কোশেন্ট। ইন্টেলিজেন্ট কোশেন্ট বলে আর কি। ইন্টেলিজেন্ট কোশেন্ট মানে আমার বুদ্ধির পরিমাপ। এই বুদ্ধিটা কি বুদ্ধি? এই বুদ্ধিটা হচ্ছে আমি কাজে কর্মে কেমন, আমি কি কুইক ধরতে পারি কিনা, আমার অ্যানালিটিক্যাল স্কিল কেমন, আমি দ্রুত লিখতে পারি কিনা, দ্রুত বুঝি কিনা, এটা হচ্ছে আইকিউ। এবং আইকিউ ভালো মানে তারা পড়ালেখায় ভালো করে সাধারণত। জি ভাই। ফার্স্ট সেকেন্ড হচ্ছে জিম্যাটে ভালো করছে। আর ইকিউটা হচ্ছে ইমোশনাল কোশেন্ট, যেটা হচ্ছে নিউমেরিক্যাল মেজারমেন্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি? ওই যে আবেগ, যে তার আবেগের প্রতিক্রিয়াটা রাইট ওয়েতে দিতে পারে। জি ভাই। রেগে যাবে কিন্তু প্রতিক্রিয়াটা দেবে সংযত, কষ্ট পাবে কিন্তু কষ্টটাকে সে পজিটিভলি কী করবে, চ্যানেলাইজ করবে। যেমন ধরেন আজকে আমার বস আমাকে ফিডব্যাক দিয়েছে, জারিফ তোমার কাছ থেকে যা আশা করছিলাম পারি নাই। আমার যদি ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকে কী করবো, ভেঙে পড়বো। এত পরিশ্রম করলাম, বসরে খুশি করতে পারলাম না। কিন্তু আমার যদি ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো থাকে, আমি ভাববো যে আচ্ছা বস তো সুপার, আমার এই ছোট্ট একটু মানে ভুল এটাও সে ধরেছে, ওয়াও, তার মানে উনি আমার উন্নতি চায়, লেট মি ওয়ার্ক মোর। তার মানে কী হচ্ছে, এটা আমি হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। কারণ আমি আমার ইমোশন, আমি যে কষ্ট পাইছি, দুইটাই কিন্তু কষ্ট পাইছে। জি ভাই। কিন্তু দুইটাতে আমি কষ্টটাকে অ্যাকনোলেজ করেছি, কিন্তু এইটা কী করে, এই মানুষটা কী করেছে, ওইটাকে পজিটিভলি কাজে লাগাইছে, আরও নেগেটিভলি কাজে লাগাচ্ছে। সো ইমোশনাল ইন্টেলিজেন্স ইকিউ এই জন্য বলা হচ্ছে ইন টুডেজ ওয়ার্ল্ড আপনার সাকসেসের 20% রিজন হচ্ছে আইকিউ, আর 80% ফ্যাক্টর হচ্ছে আপনার ইকিউ। এই জন্য আইকিউ যাদের ভালো কিন্তু ইকিউ ভালো না, সে একটা পর্যায়ের পরে আইকিউ 80% ভাই, আইকিউ 20% অনলি, আর ইকিউ 80% হচ্ছে ইকিউ। তো আজকে কর্মক্ষেত্রে বা বিজনেসে ইভেন ইকিউ যাদের খারাপ তারা একটা পর্যায়ের পরে আর আগাতে পারবে না, আর যাদের ইকিউ ভালো তারা। ভাই আপনার কাছে যদি চলে আসে ইমোশনাল ইন্টেলিজেন্স এক্সপার্টের কাছে, তাহলে তো পারবে। অবশ্যই, ইনশাল্লাহ। ইয়া ডেফিনেটলি আই এম ওয়ার্কিং ফর দ্য লাস্ট 9 years, এবং আপনাদের পডকাস্টের মাধ্যমে বলি যে আই এম ভেরি লাকি যে আমি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জি ভাই, ইভেন কাতার, এই সমস্ত জায়গাগুলোতে অনলাইনে আমি ট্রেনিং করিয়েছি এবং ফরেন ক্লায়েন্টদের সাথে আমি কাজ করেছি, এবং দে ওয়ার ভেরি মানে দে ফিল সো গুড টু লার্ন ফ্রম মি। তার মানে আমি যেটা, আমার স্বপ্ন ছিল সবসময় যে নিজেকে একটু আন্তর্জাতিক মানে নেওয়ার চেষ্টা করা। ডেফিনেটলি এটা আমি এই জন্য এটা আমার জন্য প্যাশন। ওই যে আমি যেটা বলছি যে 9 বছর ধরে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি, এবং আমার অচিরেই আগামী 2 মাসের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্সের 3টা প্র্যাকটিক্যাল বই আসতেছে। ও ওয়াও, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। একটা বই অলরেডি প্রেসে প্রিন্ট হচ্ছে, এটার নাম হচ্ছে সেলস মাস্টারি। আমরা 100x পডকাস্ট একটা ফ্রি কপি পাবো তো? হ্যাঁ অবশ্যই, 3টা বইয়ের ফ্রি কপি পাবেন ইনশাআল্লাহ। আমরা এমনও আমি আপনাকে অ্যাডভান্স অফার করতে পারি, সেটা হচ্ছে যে আপনার যখন বই পাবলিশ হবে তখন আমরা একটা আবার পডকাস্ট শুটও করতে পারি, যদি আপনার সময় হয়। অবশ্যই করবো ইনশাআল্লাহ, যে সেই বইয়ের বিষয়গুলো আমরা তুলে ধরলাম। জি, কারণ বাংলাদেশে ইআই এর অ্যাপ্লিকেশন বই পৃথিবীতেই কিন্তু বিরল, খুবই হাতে গোনা। আর আমি আপনাদের মানে আমি থ্যাঙ্কফুল টু আল্লাহ, যে গ্র্যাটিটিউড যে আমি কিন্তু কোনো ট্র্যাডিশনাল বই লিখিনি, কারণ আমার প্রতি অনেক চাপ আসতেছিল। অনেকে বলছে আপনার বই কবে পাবো। আমি চিন্তা করছি ইমোশনাল ইন্টেলিজেন্সের থিওরিটিক্যাল কাকে বলে, কেন বলে, এগুলো লিখে তো লাভ নেই আসলে, এগুলো কোনো ইনফরমেশন না। আমি কিন্তু 3টা আলাদা সেগমেন্টের জন্য, যেমন একটা বই লিখেছি হচ্ছে 100 কিভাবে কর্পোরেট পলিটিক্স থেকে নিজেকে বাঁচানো যায়, 100টা কৌশল। এটা খুব ইম্পর্টেন্ট বাবা, 100টা কৌশল। এটা পাঞ্জেরির ব্যানারে আসতেছে। আর একটা বই লিখেছি হচ্ছে 50 সেলস মাস্টারির কৌশল। একটা সেলস পারসন জন্য একটা টুল হবে, 50টা কৌশল। সো অচিরেই বাজারে আসছে। সো অবশ্যই 100x গ্রোথ পডকাস্টের জন্য ফ্রি থাকবে, আর যদি আপনি সুযোগ দেন আমরা একটা প্রোগ্রামও করবো ইনশাআল্লাহ। অবশ্যই করবো। জি ভাই, আপনি যেহেতু ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন, একজন আপনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বলতে পারি, পাশাপাশি আপনি লং রান ধরে ইন্টারন্যাশনাল লেভেলে ট্রেনিং করাচ্ছেন, খুব শীঘ্রই কি আপনার ট্রেনিং প্রোগ্রামও তো আপনি রেগুলার করিয়ে যাচ্ছেন? রেগুলার করছি। জি জি। সমাজের পরিবর্তনে আমরা কি করতে পারি?
সমাজের পরিবর্তন আমরা বলছি 3টা জায়গাতে আমরা হাত দিতে পারি। একটা হচ্ছে যে আমার অ্যাটিটিউডটা, প্রথম হচ্ছে অ্যাটিটিউড, আর 2 নাম্বারটা আমি বলবো যে আপনার বিহেভিয়ার চেঞ্জটা। মানে সমস্যাটা হয়েছে কি, আমাদের 1 নাম্বার সমস্যা হচ্ছে অ্যাটিটিউড। দেখেন আমি কিভাবে দেখছি আমার দৃষ্টিভঙ্গিটা, যেটা আমরা দৃষ্টিভঙ্গি দেখেন যে আমরা সবসময় পড়াইছি না যে একটা কাপে যদি হাফ কাপ পানি থাকে, অনেকে বলছে যেটা হাফ খালি, অনেকে হাফ ফুল। তো আমাদের জাতিগতর মধ্যে আমরা আনফর্চুনেটলি আমাদের মধ্যে একটু নেগেটিভ অ্যাটিটিউড বেশি, আমরা যে কোনো জিনিসের নেগেটিভলি দেখি। সেলফ ম্যানেজমেন্টের একটা কম্পোনেন্ট, মানে ইমোশনাল ইন্টেলিজেন্সের 4টা পিলারে একটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট, ওইটার আবার 4টা ভাগ আছে। তার একটা হচ্ছে আপনার পজিটিভ আউটলুক। তো এই পজিটিভ অ্যাটিটিউড বিল্ডিং করতে হয়। 2 নম্বর হচ্ছে আমার বিহেভিয়ার চেঞ্জ করতে। কারণ কি, শুধু পেপটক দিয়ে লাভ নাই, আমি মোটিভেটেড হয়ে লাভ নাই। আমি শুনলাম ভালো লাগলো, কিন্তু আমি 2 দিন পরে, এবং রিসার্চ রিসেন্টলি একটা পাবলিশ হয়েছে, ওরা বললো যে আপনি যদি আপনার সাথে যদি খারাপ কিছু হয়, এটা নাকি 20 বছর মানুষ মনে রাখে, আর ভালো কিছু ঘটলে 3 দিনের মধ্যে ভুলে যায়। এই কারণে আমি আমার অভ্যাস পরিবর্তন করতে গেলে, আর একটা থিওরি বলছে যে টানা 21 দিন যদি করা যায়, আপনি লকড হয়ে গেলেন। সো আমি মনে করি বিহেভিয়ার চেঞ্জের জন্য আমাদের কাজ শুরু করেন। কোম্পানিগুলোর উচিত হচ্ছে আপনার ধরে ধরে হিসাব করা। এই জন্য একটা মজার কথা আমি আর্মি থেকে শিখছি, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। কোম্পানিগুলোতে এখন ট্রেনিং প্র্যাকটিস এটা এত বাড়ানো উচিত। মনে করেন আজকে আমি কাস্টমারকে বেস্ট সার্ভিস দিব, কিভাবে? আমার কোম্পানির মধ্যে কি আমি ওয়ার্কশপ করতেছি? আপনি দেখেন ফায়ার সার্ভিসটা কি করে, কি সুন্দর কাজ করে না? ওরা প্রায় মহড়া করে, দেখেন একটা নর্মাল বাড়ি করে ওটা পোড়ায় দিচ্ছে, ওরা যায় কি করছে, সেভ করছে। আমার কোম্পানিতে কি আমি এই ধরনের রোল প্লে করছি? কেন আমি এক্সপেক্ট করবো যে আমি কাস্টমারকে সুপিরিয়র সার্ভিস দিব? আজকে ট্রেনিং ওয়ার্কশপ এটার খুবই দরকার। কিন্তু ভাই বাংলাদেশে তো মানুষ মনে করে যে, বা কোম্পানিগুলো যেগুলো ন্যাশনাল, তারা মনে করে যে ট্রেনিং করানো মানে ওয়েস্ট অফ মানি। এটার কারণটাও আমি বলি, এটার জন্য কিছুটা দায়ী আমাদের সাইডও আছে। আমাদের ট্রেনার 2 ধরনের ট্রেনার আছে। কিছু ধরনের ট্রেনার হচ্ছে তারা আসলে আপনার ট্রেনার, আচ্ছা, তারা কিছু এন্টারটেইন করছে। তো এন্টারটেইন করা মানে কি, ওটা তো কোনো রিয়েল ইম্প্যাক্ট হচ্ছে না। আর কিছু ট্রেনার হচ্ছে ইম্প্যাক্টফুল, তারা রিয়েলি বিহেভিয়ার চেঞ্জ করছে, অ্যান্ড হুইচ ইজ কানেক্টেড টু দ্য ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যেমন আমরা যখন ট্রেনিং করাচ্ছি, আমরা কোম্পানির সাথে একটা কথা বলছে, আফটার 1 মান্থ ইউ প্লিজ চেক ইট। অবশ্যই তোমার বিহেভিয়ার চেঞ্জ হলে তোমার KPI-গুলো আনো, ওয়ার্ক উইথ আস, আমাদেরকে জিজ্ঞেস করো, আই এম রেডি টু গিভ দ্য ফলো। তো এইটা কিন্তু বাংলাদেশের ট্রেনারের অভাব আছে, কারণ বাংলাদেশের ট্রেনার মেজরিটি আসলে আপনার এন্টারটেইন করছেন। এন্টারটেইন ইজ গুড, এবং হার্ভার্ড বিজনেস রিভিউ একটা রিপোর্ট, একটা হার্ভার্ড বিজনেস রিভিউতে পাবলিশ করেছিল যে আমরা যে টিম বিল্ডিংয়ের জন্য অনেক কিছু করাই না, বলছে এগুলো অনেক সময় ওয়েস্টেজ অফ মানি হয়। কেন? কারণ আমি যখন সবাইকে কালেক্টলি শেখাচ্ছি, পার্সোনাল কম্পিটেন্সি তো ডেভেলপ হচ্ছে না। আমার তো পার্সোনাল, কারণ আপনি দেখেন আপনি 5 জনকে মিলে বললেন যে তুমি এই দড়িটা একসাথে করো, তো এটার জন্য পড়ে না যায়, আমি শিখলাম সারাদিন, কোম্পানিতে যে আমার লাভটা কি? আমার পার্সোনাল কম্পিটেন্স তো বাড়ে নাই। তো ট্রেনিংয়ের একটা পার্ট থাকতে হবে কি, আমার পার্সোনাল কম্পিটেন্স বেড়েছে কিনা। ওকে, সো এই জায়গাগুলোতে আমি মনে করি ফোকাস দিচ্ছি। এটা একটা কোর পার্ট বললেন ভাই। যেমন আমি নিজেও তো ট্রেনিং করাই, এটা হচ্ছে আমরা যেমন KPI মিট করি, মানে লাস্টে হচ্ছে আবার ট্রেনিংয়ের পর একটা ট্রেনিং নেবো, তারপর আমাদের ROI মিট করাতে হয়, যে আবার ট্রেনিং করালো সেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি আসলো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কীভাবে কী আসলো। তো এটা একটা বড় একটা বিষয়, কারণ যখন সে টিমের সাথে পারফর্ম করছে, তার পারফরমেন্স একরকম হয়, ওন পারফরমেন্স কিন্তু ডিফারেন্ট হয়। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এই জন্য হার্ভার্ড বিজনেস রিভিউর আর্টিকেলে স্পষ্ট বলা আছে, যদি ট্রেনিংয়ের মাধ্যমে পার্সোনাল কম্পিটেন্স চেঞ্জ না হয়, ওই ট্রেনিংয়ের কোনো লাভ নেই। অ্যাবসোলুটলি ভাই, অ্যাবসোলুটলি ভাই। আপনার কাছে আমার এই সেশনের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে সেলফ মোটিভেশনের 5টি কম্পোনেন্ট কি হতে পারে বলে আপনার মনে হয়? 5টি কম্পোনেন্ট, খুবই টাফ কোশ্চেন। সেলফ মোটিভেশন মানে হচ্ছে নিজেকে নিজে মোটিভেট করা না। সো সেটার জন্য আমি বিশ্বাস করি ফার্স্ট আমার টার্গেট করা উচিত যে আসলে আমার সেলফ আন্ডারস্ট্যান্ড কাজ করা উচিত, যে আমি আসলে যে কাজটা করছি ওইটা কি আমার ভালো লাগছে কিনা, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আমি আসলে টার্গেট রাখতে হবে যে আমাকে ক্যারিয়ারে ভালো করতে গেলে আমার স্কিলটা, যেটা যে ইম্পর্টেন্ট স্কিলগুলো আছে, ওই স্কিলগুলোতে অনেক বেশি উপরে উঠতে হবে দিন দিন করে। তাহলে আমার KPI রাখতে হবে। তাহলে সেলফ মোটিভেশন হচ্ছে কি, ধরেন আমি কমিউনিকেশনে ভালো, আমাকে সবাই বলছে আচ্ছা ইউ আর গুড অ্যাট কমিউনিকেশন, বাট আমাকে নিজের সাথে কম্পেয়ার করতে হবে যে আমি কমিউনিকেশন স্কিলে কত দিব 10-এ। আমি যদি বলছি 7, সবাই বলছে ভালো, কিন্তু আমি তো জানি কত 7, তাহলে কিন্তু আমার একটা, আমি কিন্তু কন্টিনিউয়াস একটা ডেভেলপ করবো যে না, প্রতিদিন আমাকে ওইটাতে আমাকে চিন্তা করতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাকে দেখতে হবে যে আমি সমাজের পরিবর্তনে কিছু ভূমিকা রাখছি কি, আমার দ্বারা কী কী উপকার হচ্ছে মানুষের। আর 4 নম্বর পয়েন্টটা বলবো যে আমার কালেকটিভ দেখতে হবে, যে আচ্ছা আমি তো ভালো কয়েকজনের লাইফ পরিবর্তন করছি, কিন্তু আমার ন্যাশনাল লেভেলে আমি কিছু করছি কিনা, এম আই কন্ট্রিবিউটিং এনিথিং ন্যাশনাল লেভেল। আর 5 নম্বর বলবো যে বিশ্বের জন্য আমি কি করছি আসলে, কারণ বিশ্বেরও তো আমি একজন মানুষ,
বৈশ্বিক নাগরিক আমি। সো বিশ্বের জন্য কি আমি কিছু করছি? যেমন ধরেন আজকে আমি একটা কাজ করলাম, মনে করেন আজকে আমি গাড়ি কম ইউজ করছি ফর এক্সাম্পল। আমি যদি বলি যে তাহলে আমি কার্বন এমিশন কমাচ্ছি, তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি বিশ্বে আমি একটা সচেতন নাগরিক হচ্ছি। সো এই 5টা জায়গাতে আমরা পলিউশন আমি এখানে রিডিউস ইয়েস। সো করছি। এটা মাথায় এটা খুব সূক্ষ্ম জিনিস, বাট প্রত্যেকে যদি করে তাহলে কিন্তু তার একটা মোটিভেশন কাজ করবে। ভাই সেলফ মোটিভেশনের 5টি পয়েন্ট আপনি যেটা বললেন সেটা হচ্ছে লাইক মাই ওয়ার্ক, কম্পেয়ার মাই সেলফ এভরিডে, সোশ্যাল ওয়ার্ক, দেন হচ্ছে ন্যাশনাল লেভেলে কিছু করা কন্ট্রিবিউশন রাখা এবং ওয়ার্ল্ড কন্ট্রিবিউশন রাখা। কারণ এখানে এইটাই দেখেন আপনাকে কন্টিনিউয়াস পুশ করবে। জি কারণ আপনি যত যাই করেন ওয়ার্ল্ডের কনটেক্সটে আপনি কে, যেমন মেসি, CR7 এরা কিন্তু এইভাবেই কিন্তু মোটিভেট করেছে। দেখেন ওরা সব কিছু অর্জনের পরেও এখন খেলে যাচ্ছে। খেলে যাচ্ছে, মানে তাদের যা যা অর্জন সবই অর্জন করে সবই ফেলেছে, অর্জন কিছু আর করছে। বাকি নেই, তারপর খেলে যাচ্ছে। সচিন টেন্ডুলকার সেম, রজার ফেদারার। এবং দেখেন কর্পোরেট লাইফে কিছু মানুষ কিন্তু আছে এরকম। আমরা তো খেলার কথাটা চোখে পড়ে, অ্যাক্টিংয়ে দেখেন অনেকে বলে যে আমি অ্যাক্টিং করতে করতে মারা যাই। তো আজকে আমার কর্পোরেটে কে বলছে যে আমি কাজ করতে করতে মারা যাব? ওই প্যাশনটা আনতে হবে, Passion আনতে হবে, ওইটা ইবাদতের মতো জায়গায় আনতে হবে। আসলে সেই প্রায়োরিটিটা দিতে হবে। প্রায়োরিটি দিতে হবে আসলে, কারণ আপনি তো জোর করে তো আর হবে না। আমি সেদিন একটা একটা কোচিং সেশন ছিল, আমি নিজে পার্টিসিপেট করলাম। তো পার্টিসিপেট করে আমি যেটা শিখলাম, ওখানে যিনি কোচ ছিলেন একটা কথা বললেন যে আপনার হয়তো আমার এই সেশনে আসার টাইম নাই, আপনার কিন্তু টাইম নাই, এটা কিন্তু ইস্যু না। বিষয়টা হচ্ছে আপনার ওই কাজের প্রায়োরিটি নাই। প্রায়োরিটি নাই, ইয়েস। আপনি হয়তো ওই কোরআন শরীফ পড়তে জানেন না, তার মানে কিন্তু এইটা না যে আপনার টাইম নাই। কোরআন শরীফ পড়াটা আপনার প্রায়োরিটি না। একেবারে সঠিক কথা বলেছেন, সেটা অনেকটা এরকম। সঠিক কথা বলেছেন। জি 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 ভাইয়া আমরা এখন আমাদের পরবর্তী রাউন্ডে চলে যাব, যেটা হচ্ছে পালস 100x গ্রোথ মোমেন্ট। জি। পালস হচ্ছে আমাদের স্পন্সর, যারা আমাদের হচ্ছে 100x গ্রোথ পডকাস্টের সাথে স্পন্সরশিপ হিসেবে আছে। ভাইয়া আপনার কাছে আমার এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনার জীবনের 100x গ্রোথ এর মূল কারণগুলো কি কি 1 মিনিটে বলতে হবে। আচ্ছা, আমার 100x গ্রোথের মধ্যে একটা হচ্ছে যে ওপেন টু লার্নিং অলওয়েজ। মানে মাই ফোকাস ওয়াজ অলওয়েজ টু লার্ন অ্যান্ড লার্ন। মানে লার্নিংটা আমাকে একটা ভালোবাসার জায়গায় নিয়ে এসেছে, যে কিছু শিখলে আমার ভালো লাগে, 1 নাম্বার। আর 2 নাম্বারটা হচ্ছে মানুষ যখন আমার কাছ থেকে শিখে উপকৃত হচ্ছে ওইটা আমাকে ছুঁয়ে যাচ্ছে। তো রিসেন্ট কিন্তু রিসার্চে এসেছে যে একটা মানুষ সবচেয়ে খুশি হয় যখন সে কিছু কন্ট্রিবিউট করতে পেরেছে। সো লাকিলি এই 2টা জিনিস আমাকে সবসময় এই গ্রোথটার দিকে আগাচ্ছে, যেটা হচ্ছে আমি অলওয়েজ কন্টিনিউয়াসলি লার্নিং করি। আর 2 নম্বর হচ্ছে যে কীভাবে আমার লার্নিংটা অন্য মানুষেরকে উপকার দিতে পারে। সো এই 2টা একটা বড় কারণই আমি বলবো। এই কারণে আমি কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে আছি। সো এটা আমার মূল মন্ত্র আমি বলবো। ভাই আপনার এই 100x গ্রোথটাকে, আপনার এই ডেভেলপমেন্টটাকে বা এই কন্ট্রিবিউশনটাকে বা এই অর্জনটাকে যদি একটি শব্দে সংজ্ঞায়িত করেন, সেই শব্দটা কি? ভেরি ডিফিকাল্ট টু সে। আমি বলবো যে পেশেন্স বলবো। পেশেন্স, Patience. মানে আমরা বলবো ভাই ধৈর্য। ধৈর্য মানে ডিলেড গ্র্যাটিফিকেশন, ধৈর্য। ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে অনেক কিছু জেনেছি ভাইয়া। আমাদের এখানে আছে 100x গ্রোথ পডকাস্ট গেস্ট ইনসাইটস বুক। জি। তো আপনি আজকে অসাধারণ কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। তো আমরা আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনি সেই ইনসাইটগুলো আমাদের সাথে এখানে শেয়ার করেন। ওকে, অবশ্যই, থ্যাংক ইউ। ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়ান্ডারফুল ইনফরমেশন। আসলে এই পডকাস্টে ভাইয়া এখন যেটা হচ্ছে, মানে আমার জন্য না কিছু সুবিধা হচ্ছে। সেটা হচ্ছে যে পডকাস্ট তো আমরা চাচ্ছি যে সবার একটা অন্যরকম একটা ইনরিচ হোক, সবার ইনহ্যান্স হোক ইনফরমেশন, সবাই জানুক। বাট ব্যক্তিগতভাবে না ভাই আমিও অনেক কিছু জানছি এবং শিখছি। এবং আমরা মানে নিশ্চিত যে আজকের এই ভিডিওটা যারা দেখেছে, এই পডকাস্ট যারা শুনেছে, তারা অনেক কিছু জেনেছে ভাই। সাদি ভাই আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাথে আমার পরিচয় হয়েছে আজকে, মানে সেকেন্ডে দেখা হলো, বাট আমার এত ভালো লাগলো যে আপনি প্রথম পরিচয়ে আমাকে আপন করে নিয়েছেন এবং ইটস এ ট্রাস্টের ব্যাপার। আপনি তখন আমার সম্বন্ধে অত কিছু জানতেন না, বাট আমার কাছে মনে হয়েছে আপনার স্ক্রিনিং একটা সহজতর টেকনিক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এই জন্য আপনি আমাকে নক করেছেন, পরে আপনি আমার অনুষ্ঠান দেখেছেন এবং আপনার মতো করে আজ পর্যন্ত আমার প্রোগ্রাম এতটা ক্ষুরধার বিশ্লেষণ কেউ করে নাই। সো আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কারণ আমরা যারা জ্ঞান চর্চা করছি এর থেকে বড় কোনো আসলে লাইফে কোনো অ্যাপ্রিসিয়েশন নাই। আর Thank you, so kind of 100x গ্রোথ পডকাস্ট এটা একটা চমৎকার কনসেপ্ট নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন এবং
আমি এখানে আসতে পেরেছি বলে নিজেকে আমি গর্বিত মনে করছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখনও এরকম একটা বড় প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমি যোগ্য হয়েছে কিনা সেটা আমি জানি না, অবশ্যই, বাট অবশ্যই। বাট আই অ্যাপ্রিসিয়েট যে, এবং আশা করি যে আপনার যে মূল উদ্দেশ্য যে আপনি যে বাংলাদেশের অগণিত তরুণদের জন্য কাজ করছেন দিনরাত নিরলসভাবে, আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানটার মাধ্যমে তারা উপকার হবে এবং সৎকা জারিয়া পাবো আমরা ইনশাল্লাহ সবাই। ভাই শেষ করার আগে আমি একটা বিষয় যেটা আমি ভাবছিলাম যে আমি ইচ্ছা করি ইন্টেনশনালি এটা আগে বলিনি, লাস্টে নিয়ে আসবো। আমি আপনার একটা পডকাস্টেই বা একটা ইতে আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি ফ্রান্সে বা জার্মানিতে পড়তে চলে গিয়েছিলেন, জি তখন আপনার আম্মা হয়তো আপনাকে ফোন দেন এবং সেই ফোনের বেসিসে আপনি বাংলাদেশে ফিরে আসেন। এটা যদি আমাদের 1 মিনিটের মধ্যে একটু বলেন এই কাহিনী। জি, আমি এটা আসলে খুব একটা ইমোশনাল একটা স্টোরি, বিকজ আমি তো বুয়েট থেকে পাশ করি, তারপরে বুয়েট থেকে পাশ করার পরে বাংলাদেশে 1.5 বছর চাকরি করে এরপরে আমি MBA করতে চাই থাইল্যান্ডে। তো ততদিনে আমার বয়স হয়ে গেছে 26-27, ততদিনে আমি বুঝে গিয়েছি যে বাংলাদেশে মানে ভালো থেকে ভালো ক্যারিয়ার করা খুব চ্যালেঞ্জিং। তো আমি যখন ফ্রান্সের অফারটা পাই ফ্রেন্স স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়ার জন্য, তখন আমি ডিসিশন নিই যে আমি আর দেশে ফিরবো না, আচ্ছা। গুড বাই, ওখানে আমি ইউরোতে ইনকাম করবো হোয়াট এভার। কিন্তু ওখানে যাওয়ার 3 মাস পরে আমার একটা কল পাই, আম্মা সামহাও একটা ফ্যামিলি ইস্যুতে আম্মা কাঁদছিলেন, এবং আমার কাছে তখন মনে হয়েছিল যে আমার আম্মার পাশে দাঁড়ানো উচিত, কারণ আমার আব্বা মারা যায় তার 7 বছর আগে। আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু বাবা নেই, আম্মার পাশে একজন দাঁড়ানো দরকার। আই হ্যাভ টু গো ব্যাক। জি, আই হ্যাভ টু গো ব্যাক। তখন আমি ডিসিশন নিই। এই জন্য আমি বলছি অ্যাটিটিউড নিয়ে আমি এতে এত করে ইন্টারেস্টেড, কারণ দেখেন একটা মানুষ যে ডিসিশন নিয়ে নিয়েছিল যে বিদেশ থেকে আর ফিরবেই না, সে একটা মুহূর্তে কী করলো। এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সও খুব ইম্পর্টেন্ট, এবং এই জন্য কোম্পানিতে অ্যাটিটিউড বিল্ডিং হবে। সো আমি আজকে আম্মার কাছে থাকতে চাই, পাশে থাকতে চাই, এবং দেখা যায় যে হ্যাঁ আমি হয়তো অনেক কিছু করতে পারিনি, বাট আম্মা বুঝতেছে যে হ্যাঁ তার একটা ছেলে বিদেশে ডিগ্রিওয়ালা জ্ঞানী একটা ছেলে তার পাশে আছে, যে কোনো সময় কল দিলে পাওয়া যায়, আর প্রয়োজনে আমি ছুটে যেতে পারি। মানে আপনি হচ্ছেন সেই ছেলে হয়েছেন যে কিনা বাহিরেতে স্কলারশিপ নিয়ে পড়তে গিয়েছিলেন, যে কিনা আজকে হয়তো হার্ভার্ডে পড়াতে পারতেন, ফ্রান্স সরকারের বৃত্তি নিয়ে পড়তে গেছি, বিভিন্ন জায়গায় পড়াতে পারতেন, সেটা না করে শুধুমাত্র মায়ের ডাকে। এবং আমি রিগ্রেট করি না, আমি গ্র্যাটিটিউড ফিল করি আম্মার প্রতি, যে আম্মার কারণে চলে এসেছি, এবং বাংলাদেশে আপনাদের সবার যে ভালোবাসা পাই পাই, এটা আসলে কোনোভাবেই মানে মেলানো যায় না। সো আমি আলহামদুলিল্লাহ আই এম ভেরি মাচ হ্যাপি উইথ মাই লাইফ, এবং বাংলাদেশকে দিয়ে আমরা অনেক বড় স্বপ্ন দেখি। আমি বলি যে মাঝে মাঝে বলি যে 3টা দেশ মিলে একসময় সাবকন্টিনেন্ট সারা পৃথিবীর 12% GDP প্রোভাইড করতে, আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। আজকে 20 কোটি মানুষ, আজকে দেখেন প্রত্যেকটা মানুষ যদি 10% গ্রোথ হয় কোথায় যেতে পারে, আর আপনি তো বলছেন 100x, বাংলাদেশ কোথায় যেতে পারে। ভাই এর জন্য হয়তো আজকে আমরা আপনাকে পেয়েছি, আপনি সেদিন ফ্রান্সে থেকে যেতেন আমরা হয়তো আজকে পেতাম না। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আসলে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। যদি আমি একটু সাম আপ করি, ভাইয়া যে ফার্স্টে যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে CR7, যেখানে সিমনের কথা বলেছেন, ফিটনেস নিয়ে একটা কথা বলেছেন যেটা অসাধারণ লেগেছে, সেটা হচ্ছে আমাদের ফিটনেস শুধুমাত্র আমরা হেলথ নিয়ে করি, কিন্তু ভাইয়া যেটা বললেন যে মাইন্ড, হেলথ এবং সোল। আমি মাইন্ডের কথাও শুনেছি, হেলথের কথাও শুনেছি, কিন্তু আজকে নতুন একটা জিনিস শিখলাম এবং আমাদের অডিয়েন্সও শিখলো, সেটা হচ্ছে সোল। দ্বিতীয় যে বিষয়টি ভাইয়া তুলে ধরেন এরপরে, সেটা হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট পাস্ট অ্যান্ড স্ক্যাড অ্যাবাউট ফিউচার। আমরা সবসময় আমাদের যে ভালো যে এক্সপিরিয়েন্স সেটা পাস্ট ওরিয়েন্টেড হয়, আর আমরা ফিউচার নিয়ে দেখা যাচ্ছে যে সবসময় খুব স্ক্যাড থাকি এবং আমরা ভালো ফিল করি না। এবং এই ব্যাপারে আপনি হচ্ছে জেফ বেজোসের একটা রেফারেন্স দিয়েছেন, এবং সেই রেফারেন্স আপনি বলেছেন যে আমাদের উচিত সবসময় এনজয় করা এভরি মোমেন্টটা। এবং এখানে আপনি 3টা বিষয় তুলে ধরেছেন, একটা হচ্ছে ব্লেসিং, আর একটা হচ্ছে স্ট্যান্ড, আর একটা হচ্ছে ডে ওয়ার্কের বিষয়টা বলেছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে ভাইয়াকে প্রশ্ন করেছিলাম, তো ওখানে ভাইয়া যে বিষয়টা বললেন যে আর্নিং মোরের যে থিওরিতে ভাইয়া বললেন যে আমরা আর্নিং যে মোডটা করবো, আমরা অনেক আর্ন করছি, কিন্তু আমাদের 100% আর্নিংয়ের মধ্যে আমাদের 50% দিয়ে আমাদের হচ্ছে লাইফটাকে লিড করতে হবে, যেটা হচ্ছে নেসেসিটি, আর হচ্ছে 50% আলাদা করে দিব, যেখানে হচ্ছে 30% যেটা আমি স্পেন্ড করতেও পারি আমার এন্টারটেইনমেন্টের জন্য অথবা নাও করতে পারি, হ্যাঁ, আর হচ্ছে 20% যেটা হচ্ছে অবশ্যই মাস্ট বি আমাদের ইউজ, মানে ওটা হচ্ছে আমাদের সেভ করতে হবে। তো আপনি যে থিওরিটা দিচ্ছিলেন যে আমি যদি 100 টাকা আয় করি, ওখান থেকে আগে 20 টাকা সেভ করে ফেলবো, পরে 30 টাকা আলাদা করে ফেলবো, তারপরে 50 টাকা স্পেন্ড করবো, এটা হচ্ছে ভাইয়ার একটা থিওরি। এবং ইনভেস্টের বিষয়ে ভাই আপনি বলেছেন যে 2টো থিওরি, একটা হচ্ছে ল্যান্ড আমি ইনভেস্ট করতে পারি, সেটা ঢাকা শহরের মধ্যে না, একটু দূরে কিনছি, বড় জমি কিনছি। তারপর DPS এর কথা বলেছেন। তারপরে ভাই একটা অসাধারণ বিষয় যেটা ভাইয়া হচ্ছেন এক্সপার্ট, এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা নিয়ে ভাইয়া আমাদেরকে বললেন যে ডেল কার্নেগির একটা হচ্ছে উনি একটা আমাদের রেফারেন্স দিলেন, সে একজন রাইটার এবং হিউম্যান রিসোর্স নিয়ে যে কাজ করছেন বা রিসার্চার বলতে পারি। এবং এখানে
আমাদের একটা জিনিস যেটা হচ্ছে ইমোশন ড্রাইভ ইওর ডিসিশন। জি। এখানে আপনি একটা ফর্মুলা দিলেন যেটা হচ্ছে পিবিআর। পিবিআর। যে আমরা দেখা যাচ্ছে প্রায় রাস্তায় বের হচ্ছি, হয়তো কারোর সাথে আমাদের কথায় তর্ক হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, নেগেটিভ কোনো ঝগড়া হচ্ছে, যে কোনো জায়গায় হতে পারে, সেখানে আমরা সিম্পল থিওরি ইউজ করতে পারি পিবিআর। পি মানে হচ্ছে পজ, আমি আগে একটু থামবো, চিন্তা করবো আমি কি করছি। বি হচ্ছে আমি একটু ব্রিথ নিব, ব্রিথ ইন ব্রিথ আউট। তারপরে হচ্ছে আমি রেসপন্ড করব, যে আমার রেসপন্সটা কী হবে। তখন জিনিসটা অনেকটা হচ্ছে একটা ইয়ের মধ্যে চলে আসে, সাউন্ডিংস আমাদের একটা কন্ট্রোলে চলে আসে। এবং এখানে আপনি 37 ইমোশনসের একটা পয়েন্ট বলেছেন, এসেনশিয়াল পয়েন্ট, যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তারপরে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, আমরা হচ্ছে আমাদের জীবনে কীভাবে প্রয়োগ করতে পারি। এখানে ভাইয়া যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে নাম্বার 1, দুটো বিষয় আপনি বলেছেন। এক নাম্বার হচ্ছে পেশেন্স, জি। ধৈর্য। 2 নাম্বার হচ্ছে উইজডম। Wisdom। যে এটা একটা অসাধারণ লেগেছে, আপনি একটা বিষয় বলেছেন যে আমাকে কেউ রাগাতে পারে না, আমি রাগ করি। তো এইটা যখন আমি চেঞ্জ করতে পারবো তখন সব কিছু আসলে চেঞ্জ হয়ে যাবে। তারপরে ভাইয়া আমরা ইন্টারভিউ, যেমন অনেকে চাকরির জন্য ইন্টারভিউতে যায়, এই বিষয়টা ভাইয়া যে ভাই বলেছেন, আমাকে ওখানে নিজেকে পজিটিভলি, আমার যে হয়তো আমার চাকরি দরকার, আমার টাকার সমস্যা, সেগুলো বলবো না, নিজেকে পজিটিভলি এক্সপ্রেস করব, যে আমি ওইখানে অনারশিপ নিতে পারি, মানে আমি ওইটাকে লিড করতে পারি, আমার পজিটিভ সাইডগুলো তুলে ধরা, যাতে সে তার প্রয়োজনটাকে আমি মিট করতে পারছি, সেই জন্য আমাকে চাকরি দেবে। আমি বিপদে আছি, সমস্যা, সেগুলো বলবো না। আরেকটা বিষয় যেটা হচ্ছে ভাই ইমপ্যাথি এবং সিম্প্যাথি, এটা আমার কাছে অসাধারণ লেগেছে। সিম্প্যাথির বিষয়টা বলেছেন যে আমার অফিসে কেউ চাকরি করছে, তার মধ্যে আমি ফিলিং করছি যে সে কোনো একটা সমস্যায় আছে, বা কাছে আচ্ছা ও হয়তো পারিবারিকভাবে কোনো সমস্যায় আছে, আমি সেখানে সিম্প্যাথি দেখাচ্ছি। কিন্তু ওই জিনিসটা যখন আমি ফিল করে তার জন্য কিছু করছি, তখন এটা হয়ে যাচ্ছে ইমপ্যাথি। তারপরে বিজনেস পারপাসে ভাইয়ের একটা কথা হচ্ছে বিজনেসের ব্যাপারে, যেটা হচ্ছে অবসেসিভ হতে হবে। জি। অবসেসিভ হতে মানে হতে পাগল হতে হবে ব্যবসার জন্য, ক্রেজি, যে আমাকে করতেই হবে, সেখানে 24/7 365 ডেজ কাজ করতে হতে পারে, এবং এটা লং টার্ম হতে পারে। এবং আমাদের যেটা জিনিসের ফোকাস রাখতে হবে সেটা নেট প্রফিট, যেটা সব খরচ বাদ দেওয়ার পরে, খালি গ্রস প্রফিট না, যে আমি এটা পারচেজ করেছি, কেনার খরচ ছিল এটা, আমি 100 টাকা দিয়ে কিনেছি, 200 টাকা বিক্রি করেছি, কেনার খরচ 100 বাদ দিলাম, আর 100 ন, এই গ্রস প্রফিট না, নেট প্রফিট, আমার নেট প্রফিট নিয়ে আসতে, অন্যান্য খরচগুলো বাদ দিতে হবে। তারপরে ভাইয়া আরেকটা জিনিস আপনি বলেছেন যে আমরা ইদানিংকালে যে জিনিসটা হচ্ছে কোয়ান্টিটির উপর ফোকাস করি, কোয়ান্টিটির উপর ফোকাস করবো না, করবো কোয়ালিটির উপর। তারপরে ভালো বস আমরা কিভাবে হতে পারি, এই বিষয়ে ভাইয়া যেটা বলেছেন যে ট্রাস্ট বিল্ডিং করতে হবে, ট্রাস্ট বিল্ডিংয়ের মাধ্যমে আসলে ভালো বস হওয়া যায়। তারপরে হচ্ছে কর্মচারীরা কিসে আটকায়, সবাই তো বিভিন্ন জিনিসে আটকায় ভাইয়া, ডিরেক্ট কথা, কর্মচারীরা প্রশংসায় আটকায়। আচ্ছা, পিপল স্কিল, আমি যেটা নিয়ে আমার প্রশ্ন, পিপল স্কিল কি? তো পিপল স্কিলের ক্ষেত্রে ভাই একটা কথা বলেছেন যে পিপল স্কিল মানে হচ্ছে সফট স্কিল, যেটা হচ্ছে পাবলিক স্পিকিং, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, সবগুলো পিপল স্কিল বা সফট স্কিলকে বলে। আমরা পিপল স্কিলকে সফট স্কিলও বলি। তো এখানে হচ্ছে যে আমি কি বলছি সেটার উপরে আমার কমিউনিকেশনের সাকসেসটা ডিপেন্ড করে 10%, আর কিভাবে বলছি 90%, তার উপরে 90%। আচ্ছা, তারপরে হচ্ছে সলটেটিভ, ইউর কানেকশন নিড, কাস্টমার পেইন পয়েন্ট। আচ্ছা, আমরা যদি ব্যবসা করতে চাই, সাকসেসফুল হতে চাই ভাই, আমাদের কাস্টমারদের পিন পয়েন্টকে আইডেন্টিফাই করতে হবে। আর আরেকটা যেটা আপনি স্কিল বলেছেন, যে এন্টারপ্রেনিউরশিপের কোন স্কিলটা সবচেয়ে ভালো হওয়া উচিত বা একজন মানুষের, ফার্স্ট স্কিল বলেছেন লিসেনিং, সেকেন্ড স্কিল বলেছেন সেলফ অ্যাওয়ারনেস। তারপরে নেশন উইল ডিস্ট্রয়, যেমন আমরা একটা কথা বলেছিলাম যে আসলে একটা জাতি কীভাবে ধ্বংস হতে পারে দুটো জিনিসের কারণে, সেখানে যদি টিচার ভালো না হয় এবং ডেডিকেটেড বা কমিটেড ডক্টর না হয়। জি। গরিবদের ব্যাপারে আমরা একটা কথা বলেছি, গরিবরা, আমরা যখন ধনী হচ্ছি না, গরিব বা আমাদের পোর আমরা, তখন আমরা মনে করি এটা আমাদের আইডেন্টিটি, এটাকে আমি হচ্ছে প্রেজেন্ট করতে পারি, কিন্তু আসলে হচ্ছে গরিবরা হচ্ছে লেজি, এটা আসলে তুলে ধরার মতো কিছু না, এটা হচ্ছে আমার জন্য একটা ডিজাস্টার আমি বলতে পারি, এটা নেগেটিভ সাইড। কোড অফ ইথিক্স, এই বিষয়টা ভাইয়া তুলে ধরেছেন, এবং আপনি একটা বইও লিখেছেন কোড অফ ইথিক্সের উপরে, কোড অফ সাকসেস ভাই একটা বই লিখেছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা ডিপ ওয়ার্কের যে বিষয়টা বলছিলাম, ডিপ ওয়ার্কের ব্যাপারে ভাইয়া বলেছেন যে 3 থেকে 6 আওয়ার্সে আমরা ডিপ ওয়ার্ক করতে পারি। হয়তো আমি এটা কোনো কিছু না, আমি রিড করবো বা ডিপ ওয়ার্ক করবো 1 ঘন্টার মধ্যে, ওই টাইমে অন্য কোনো কিছুর মধ্যে কানেক্টেড হবো না, ওই টাইমটা ওই কাজই করতে হবে। আচ্ছা, আইকিউ নিয়ে ভাই, আইকিউ এবং ইকিউ নিয়ে আমাদের প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আইকিউ বলতে আমরা বুঝেছি যে ইন্টেলিজেন্ট কোশ্চেন্স, এবং ইকিউ বলতে বুঝেছি ইমোশনাল কোশ্চেন। এবং সেই ক্ষেত্রে আপনি বলেছেন যে ইমোশনাল কোশ্চেন মানে হচ্ছে যে তাদের হচ্ছে ইমোশন থাকে সব কিছুর মধ্যে, যে কোনো জিনিস তার ইমোশন দিয়ে ফাইন্ড আউট করা, রাইট ওয়েতে রেসপন্স দেয়। আর ইন্টেলিজেন্ট কোশ্চেন যেটা, তারা হচ্ছে নেগেটিভ ওয়েতে থিঙ্ক করে, তার টেকনিক্যাল ফল্টগুলো বলে দেয়। তো সেই ক্ষেত্রে একটা কনভারসেশন বা একটা ফাইন্ডিংসের ক্ষেত্রে ইন্টেলিজেন্ট বা আইকিউটা হচ্ছে 20%, ইকিউটা হচ্ছে 80% সাকসেস ফ্যাক্টর। আচ্ছা, সমাজের পরিবর্তনের ক্ষেত্রে ভাই একটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে অ্যাটিটিউড, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং।
আর হচ্ছে এখানে মানুষকে আসলে চেঞ্জ করতে হলে বা একটা অর্গানাইজেশনে চেঞ্জ করতে হলে ভাই প্রশিক্ষণটা খুব প্রয়োজন। বিহেভিয়ার চেঞ্জ করতে হবে আর কি। বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। ভাইয়া এখানে হার্ভার্ড ইউনিভার্সিটির বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। আর সেলফ মোটিভেশনের ক্ষেত্রে ভাইয়া 5টা পয়েন্ট বলেছেন। এক নাম্বার হচ্ছে যে আমাকে আমার কাজকে পছন্দ করতে হবে। 2 নাম্বার হচ্ছে আমার নিজের কাজের সাথে আজকের কাজের সাথে আগামীকালের কাজকে কম্পেয়ার করতে হবে, আমি আরও বেস্ট দিব আগামীকাল। সোশ্যাল ওয়ার্কগুলো আমাকে করতে হবে, সমাজের জন্য কিছু করতে হবে। আমি ন্যাশনালি আমার নিজের লেভেলকে কোথায় নিতে পেরেছি, ওয়ার্কের ক্ষেত্রে ওয়ার্ল্ডে আমি আমার কীভাবে আমি আমাকে নিয়ে যেতে পারছি। তারপরে হচ্ছে 100x গ্রোথ নিয়ে আমরা ভাইকে কোশ্চেন করেছিলাম যে 100x গ্রোথ 1 মিনিটে বলার জন্য যে ওনার লাইফে কোথায় 100x গ্রোথ হয়েছে। ভাইয়া ওইখানে এক লাইনের মধ্যে যেটা বলেছেন লার্ন প্লাস লার্ন, আর আরেকটা হচ্ছে when anyone will contribute, জি জি, when I can contribute to when I can anyone's contribute. life. তো ভাইয়া যখন হচ্ছে লার্ন করতে পারেন এবং হচ্ছে কন্ট্রিবিউট করতে পারেন, ওটাকে উনি মনে করেন যে ওনার লাইফের 100x গ্রোথ। আর একটা ওয়ার্ডে যখন আমরা ডিফাইন করতে বললাম, ভাইয়া বললেন সেটা পেশেন্স, ধৈর্য। ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও ভাইয়া আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ওয়ান্ডারফুল গিফট হ্যাম্পার আছে, এবং আমাদের আজকের যারা হচ্ছে স্পন্সর 100x পডকাস্টে সেটা হচ্ছে পালস। তারা হচ্ছে অনলাইন বেসড মেডিকেল সার্ভিসেস দেয়। তারা হচ্ছে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে আপনি অ্যাক্সেস করে মোবাইল বিভিন্ন সার্ভিস, ফোনের মাধ্যমে তাদের ডাক্তারের বিভিন্ন টেস্ট সব কিছু আপনি করাতে পারেন। ভাই থ্যাংক ইউ, ভাইকে একটু অনুরোধ করবো এখানে চলে আসতে। জি থ্যাংক ইউ ভাইয়া আমাদের পক্ষ থেকে 100x এর পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট হ্যাম্পার। অনেক ধন্যবাদ। এবং এর মধ্যে আমাদের যারা আজকে হচ্ছে ভাইয়া যারা হচ্ছে আমাদের এখানে স্পন্সর হিসেবে আছে পালস, তারা আপনাকে একটি স্পেশাল অফার দিয়েছে যে 1 বছর পর্যন্ত তাদের যে অফারটি আছে সেটা সম্পূর্ণ ফ্রি একটি অফার। তারা একটি কার্ডও দিয়েছে ভাই আপনাকে, বাহ চমৎকার, সেটা হচ্ছে এই কার্ডটি ভাই। সো নাইস অফ ইউ, থ্যাঙ্কস আ লট। 1 বছরের সম্পূর্ণ ফ্রি অফার দিচ্ছে পালস। পালস হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি মেডিকেল ফ্যাসিলিটিস পেতে পারেন, যেটা সম্পূর্ণ ফ্রি। এবং ওনারা আমাদের গেস্টের জন্য, আরিফুজ্জামান ভাইয়ের জন্য একটা কার্ড ইস্যু করেছেন, এবং পাশাপাশি একটি স্পেশাল লেটারও ওনারা ইস্যু করেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ পালস। আর ফ্যান্টাস্টিক, আরিফুজ্জামান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার। থ্যাঙ্কস আ লট, Thank you. থ্যাঙ্কস আ লট। ফলো করুন আমাদের পেজ অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। যে কোনো স্বাস্থ্যসেবা পেতে আজই X50 এই প্রোমোকোড ব্যবহার করে উপভোগ করুন পালসের যে কোনো প্যাকেজে 50% ডিসকাউন্ট। এছাড়াও আপনারা যারা 100x গ্রোথ পডকাস্টের ফ্লেভার ফিজিক্যালি পেতে চাচ্ছেন, তারা সংগ্রহ করতে পারেন আমাদের সিরামিক মগ, কোট পিন, পেন এবং 100x গ্রোথ পডকাস্টের ম্যাজিক্যাল মগ। আর এগুলো সংগ্রহ করার জন্য আপনারা আমাদের নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।